আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এসএস ফিউচার স্কুলের আমাদের এই সিভিক্সের ওয়ান শট ক্লাসে। আমাদের সামনে এসএসসির বেশি দিন বাকি নেই এবং এসএসসির আগে আমাদের প্রায়শই অনেক ধরনের কনফিউশন কাজ করে যে আমরা কিভাবে পড়বো, কতটুকু পড়বো, বা যেই চ্যাপ্টারগুলো পড়েছি আমার প্রিপারেশন কি আসলে সেই চ্যাপ্টারগুলোতে খুব ভালো কিনা। এই সমস্যা দূর করার জন্যই কিন্তু এসএস ফিউচার স্কুল থেকে আমরা ওয়ান শট ক্লাস বিভিন্ন চ্যাপ্টারে প্রোভাইড করছি, যাতে তোমরা এই ক্লাসগুলো দেখে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো এবং চ্যাপ্টারের কনফিউশনগুলোও দূর করতে পারো, তাই না? আমি তোমাদের সাথে আছি, তোমাদের হিমেল ভাইয়া। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি, তোমাদেরকে পড়াই, এটুকুই আমার পরিচয়। এখানে আমি জাস্ট আমার ছবিটা এভাবে এঁকে রাখছি, খুবই বিশ্রী একটা জিনিস, এটা বেশিক্ষণ দেখতে বা সহ্য করতে হবে না, যেহেতু ওয়ান শট ক্লাসে বেশি কথা বলার, বাড়তি কথা বলার আসলে সময় থাকে না। আমরা দুইভাবে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের বইয়ের সিভিক্সের 3 নাম্বার চ্যাপ্টার আইন, স্বাধীনতা, সাম্য, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে প্রথমত বইটা একবার থ্রু আউট করবো, রিভিশন করবো বা ইম্পর্ট্যান্ট টপিকগুলো দেখবো, ইম্পর্ট্যান্ট পার্টগুলো দেখবো। এরপর আমরা কিছু এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করার মাধ্যমে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। কেমন? তাহলে ক্লাস শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই একদম ম্যাক্স জুম করে দেই যাতে বুঝতে প্যারা না হয়। আচ্ছা, আইন, স্বাধীনতা ও সাম্য। প্রথমেই বলা হচ্ছে যে এই আইন, স্বাধীনতা ও সাম্য, এই তিনটা জিনিসই একটা রাষ্ট্রের জন্য দরকার। আইন মানে কি? নিয়ম থাকবে, বিভিন্ন ধরনের নিয়ম থাকবে, সেসব আমরা পালন করব। স্বাধীনতা মানে কি ভাইয়া? স্বাধীনতা মানে হচ্ছে সবার, প্রত্যেকেরই কিছু কিছু ক্ষেত্রে ফ্রিডম থাকবে। আর সাম্য মানে হচ্ছে সবাই নিজেদের মতো করে নিজেদের অধিকার প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? এই কনসেপ্টগুলো একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড, একটা আরেকটার সাথে কিভাবে জড়িত, এটা আমরা আজকে এই চ্যাপ্টারে দেখব। আচ্ছা, প্রথমে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলা, যে আইনের শাসনের মূল কথা হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান। এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন এখানে, আইনের দৃষ্টিতে সবাই সমান, তাই না? এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে আইনের শাসনের মূল কথা কি? আইনের দৃষ্টিতে সবাই সমান। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সকলের আইনের বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং উৎস, তিনটা জিনিসের কথা বলা হচ্ছে। আইনের বৈশিষ্ট্য কি? আইন আসলে কি কি কাজ করে? আইনের প্রকারভেদ, কত রকমের আইন আছে? আর আইনের উৎস মানে আমরা যে আইনগুলো নিয়ে কথা বলবো বা আইনগুলো পালন করব, মেনে চলবো, এই আইনগুলো কোথা থেকে আসলো। ঠিক আছে? আর স্বাধীনতার স্বরূপ, স্বাধীনতা কেমন হয়, স্বাধীনতা কত রকমের, এটা কিভাবে সংরক্ষণ করা যায়, আর সাম্যের ধারণা, আইন, স্বাধীনতা ও সাম্যের মধ্যে কি সম্পর্ক আছে। দ্যাটস ইট। খুবই ইজি জিনিস, খুবই ইজি চ্যাপ্টার। কিছু জায়গায় আমাদের কনসেপচুয়াল সমস্যা থাকতে পারে, সেটা আমরা বুঝে যাব। আইন, যেটা ইংরেজিতে আমরা বলি ল, এই ল এসেছে ল্যাটিন শব্দ ল্যাগ থেকে। ল্যাগ অর্থ মানে হচ্ছে স্থির, ল্যাগ মানে স্থির। আমরা অনেকে একটা ওয়ার্ড প্রায় ইউজ করি না, যে আমার কম্পিউটার ল্যাগ করছে, বা এই জিনিসটা ল্যাগ করছে, এই সফটওয়্যার ল্যাগ করছে। ল্যাগিং বা ল্যাগ করা মানে হচ্ছে কি ভাইয়া? যে স্থির হয়ে আছে বা কাজ করছে না। ঠিক আছে? ল্যাগ মানে হচ্ছে স্থির। সাধারণভাবে আইন বলতে আমরা সুনির্দিষ্ট নীতি ও নিয়মকানুনকে বুঝে থাকি, যা সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। আইন বলতে আমরা তাহলে কি বুঝি? কিছু ফিক্সড নিয়ম যা সবার জন্য সমভাবে ইকুয়ালি প্রযোজ্য। বিশেষজ্ঞগণ মানে যারা এক্সপার্ট, যারা পণ্ডিত, তারা বিভিন্নভাবে এই আইনের সংজ্ঞা দিয়েছে। আইনের সংজ্ঞা স্পেসিফিক করে বলতে গেলে ভাইয়া, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই আইনের সংজ্ঞা দিয়েছে। ঠিক আছে? এই আইনের সংজ্ঞা আমরা কমনলি কিভাবে দেখব? এখানে এই আইনের সংজ্ঞা আমরা কমনলি কিভাবে দেখি? আমরা এখানে আসলে দেখব, এরিস্টটল বলে, আরেকজন পণ্ডিত ব্যক্তি অনেক আগেকার, সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। তার মানে সমাজে যেই কাজগুলো করা যায় সেইটার লজিক্যাল ইমপ্রেশন বা লজিক্যাল এক্সপ্রেশন, মানে সেই কাজগুলো করা, সেই কাজগুলোর জন্য বিভিন্ন ধরনের নীতি বা নিয়ম বানানো, এটাই হচ্ছে আইন। অধ্যাপক হল্যান্ড এর মতে আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণ মানে বাইরের আচরণ নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম কর্তৃক ক্ষমতা বা কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ ও বলবৎ করা হয়। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে মানুষের বাইরের আচরণ নিয়ন্ত্রণ করা।
যেমন তুমি যদি জানো যে মারামারি করা খারাপ, তাহলে কিন্তু তুমি তোমার বন্ধুর উপরে রাগ উঠলে তাকে পিটাতে যাবে না, মারধর করতে যাবে না। আবার এখানে বলা হচ্ছে সেকেন্ড লাইনে যে সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ ও বলবৎ করা হয়। তার মানে একটা অথরিটি থাকে যারা এটা প্রয়োগ করে এবং মানুষজন যাতে আইন মেনে চলে বা আইন মেনটেন করে সেই জিনিসটা দেখে। সংক্ষেপে বলতে গেলে আইনবিদ স্যামন্ট, আরেকজন পণ্ডিত ব্যক্তি এসে গেছে। স্যামন্ট বলেছে আইন হলো ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত কিছু নীতিমালা। মানে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্র যেসব নিয়মকে ইউজ করে এবং স্বীকৃতি দেয়, ঠিক আছে। সংক্ষেপে বলতে গেলে আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুন বোঝায় যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে আইনের ইউজুয়াল বা নর্মাল। যদি আমাদেরকে কখনো পরীক্ষায় আইন কি, আইনের সংজ্ঞা দাও, এটা আসে, আমরা এই সংজ্ঞাটা দিব, ঠিক আছে। আর যদি উল্লেখ করে দেয় হল্যান্ড আইনের সংজ্ঞা কী দিয়েছে, এরিস্টটল আইনের সংজ্ঞা কী দিয়েছে, কিংবা স্যামন্ড আইনের সংজ্ঞা কী দিয়েছে, তখন আমরা তারা যেই কথাটা বলেছে সেটা লিখে দিলেই হবে, ঠিক আছে। ওকে, আইন মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়। আইন দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয় এবং আইন ভঙ্গ করলে বা আইন নষ্ট করলে এটার জন্য শাস্তিও দেওয়া হয়। এখন আইন জিনিসটা তো আমরা না হয় বুঝলাম। এই যে আইন, আমরা দেখেছিলাম যে আইনের কিছু বেসিক জিনিস আমরা জানবো, বৈশিষ্ট্য, উৎস, প্র্যাকটিস, এটা আমরা দেখি। আইনের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। এটা কি? প্রথমেই বলা হচ্ছে বিধিবদ্ধ নিয়মাবলী। বিধিবদ্ধ নিয়মাবলী মানে ফিক্সড কিছু নিয়ম, রুলস, যেটা আমাদের মানতে হবে। এখানে আইন কিছু প্রথা, রীতিনীতি এবং নিয়ম কানুনের সমষ্টি, এসবকে একত্র করে কিন্তু আইন হয়। আইন কিন্তু একটা জিনিস না। যেমন আলাদা আলাদা আইন আছে, তাই না? বাল্য বিবাহের জন্য আলাদা একটা আইন আছে, চুরির জন্য একটা আইন আছে, ছিনতাই করার জন্য আলাদা একটা আইন আছে, মারামারি করার জন্য আলাদা আইন আছে, বা কারো প্রপার্টি নষ্ট করার জন্য আলাদা আইন আছে। এক এক রকমের আইন আছে। কিন্তু বাহ্যিক আচরণের সাথে যুক্ত যেসব আইন মানুষের বাইরের আচরণ নিয়ন্ত্রণ করে, বাহ্যিক মানে বাইরের আচরণ নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, সেই সব আইন মানুষের যেসব বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। যেমন আইন বিরোধী কোনো কাজের জন্য শাস্তি পেতে হয়, তাই মানুষ ওই যে শাস্তিটা পেতে হবে সেই ভয়ে বেআইনি কাজ করা থেকে বিরত থাকে। যেমন আমরা দেখি যে ধরো কথার কথা, মোটরসাইকেলে যদি কেউ মোটরসাইকেলে যাচ্ছে, বাইকে যাচ্ছে, ট্রাফিক আইন অমান্য করলো, সে জানা তাকে শাস্তি পেতে হবে, সেই ভয়ে সে হয়তো আইন অমান্য করবে না। এরপর রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি। সমাজের সেসব বা যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে মানে অনুমতি দেয়, সেগুলো আইনে পরিণত হয়। সব কিছু আইন হয় না, কিন্তু রাষ্ট্র সমাজের যেসব নিয়মকে স্বীকৃতি দেয় সেসবই আইনে পরিণত হয়। আইনের পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকে। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি ছাড়া, ব্যতিরেকে মানে হচ্ছে ভাইয়া ছাড়া বা ব্যতীত কোনো ধরনের আইন হয় না। ব্যক্তি স্বাধীনতার রক্ষক। আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসাবে কাজ করে, মানে মানুষের স্বাধীনতা যাতে প্র্যাকটিস করতে পারে তারা। এরপর হচ্ছে সর্বজনীন। সর্বজনীন মানে কি ভাইয়া? সর্বজনীন মানে হচ্ছে সমান। সর্ব মানে সবার, জনীন মানে জন্য। সর্বজনীন মানে সবার জন্য বা সবার জন্য সেমভাবে প্রযোজ্য। আইন এমন একটা জিনিস যেটা কোনো জাতি, ধর্ম, বর্ণ কিংবা কিছু কিছু ক্ষেত্রে লিঙ্গ বা গরিব ধনী এইসব ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম হবে। সুস্পষ্ট। আইন অবশ্যই সুস্পষ্ট বা যেটাকে বলা হয় ট্রান্সপারেন্ট হতে হবে, কারণ ট্রান্সপারেন্ট না হলে কিন্তু প্রায় দেখা যায় কোনো একটা নিরপরাধ ব্যক্তি সে দেখা যাবে অপরাধী হয়ে শাস্তি পেতে হচ্ছে। পরিবর্তনশীল। এই আইন কিন্তু একটা কনসেপ্ট। এই আইনটা কিন্তু দেশ, কাল ও সময় এক এক জায়গায় এক এক রকম হয় এবং এক এক ধরনের হয়। যেমন তোমরা কি জানো যে সম্ভবত সিঙ্গাপুরে চুইংগাম খেতে পারবে না। তুমি যদি সিঙ্গাপুরে যাও তুমি চুইংগাম খেতে পারবে না। সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া নিষেধ। চুইংগাম যদি তুমি চিবাও রাস্তায়, বিশেষ করে রাস্তায়, তাহলে তোমাকে জরিমানা দিতে হবে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু কিছু আইন আছে যেটা তুমি ভাববা যে খুবই উইয়ার্ড, কিন্তু সেই সব স্থান, দেশ, সময় অনুযায়ী চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, আইনের বৈশিষ্ট্য আমরা পড়লাম। এখানে আইনের বৈশিষ্ট্যগুলো লিখো, এই টাইপের কোনো প্রশ্ন সৃজনশীলে আসা খুবই কমন, অনুধাবনমূলক বা শর্ট কোশ্চেনও আসতে পারে, এটা মাথায় রাখতে হবে আমাদের। 7টা বৈশিষ্ট্য বলেছে, 7টা খুবই ইজি। ওয়ান লাইনার হিসাবে হলো আমরা এই যে বোল্ড করে দেওয়া যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো মনে রাখলেও কিন্তু আমরা লিখতে পারবো যে কী বুঝিয়েছে। কেমন? আইনের প্রকারভেদ বা আইনের ভাগ।
আইন কত প্রকার এই সম্পর্কে এক একজন এক এক ধরনের কথা বলেছে। যেমন অধ্যাপক হল্যান্ড আইনকে ভাগ করেছে দুই ভাগে, একটা হচ্ছে জাতীয় আইন আর একটা হচ্ছে আন্তর্জাতিক আইন। আবার জাতীয় আইনকে সে দুইটা ভাগ করেছে, ব্যক্তিগত আইন আর সরকারি আইন। মার্কিন সমাজবিজ্ঞানী অধ্যাপক আর.এম. ম্যাকাইভার বলেছে আইন দুই প্রকার হয়, একটা হচ্ছে ওই যে কমন জাতীয় আইন আর একটা হচ্ছে আন্তর্জাতিক আইন। মানে এইখানে সে হল্যান্ড যা বলেছে সেই জিনিসটা ফলো করেছে। জাতীয় আইনকে সে আবার দুইটা ভাগ করেছে, একটা হচ্ছে সাংবিধানিক আইন আর একটা হচ্ছে সাধারণ আইন। ঠিক আছে, অর্থাৎ ঘুরে ফিরে ওই যে যেই লাউ সেই কদু, একই জিনিস, শুধুমাত্র দেখা গিয়েছে যে অধ্যাপক হল্যান্ড জাতীয় আন্তর্জাতিক করেছে, জাতীয়কে দুইটা ভাগ করেছে, ব্যক্তিগত আইন আর সরকারি আইন। এই সেম জিনিসটাকে চেঞ্জ করে অধ্যাপক আর.এম. ম্যাকাইভার সে কি করেছে, সে হচ্ছে সাংবিধানিক আইন এবং সাধারণ আইন এই দুইটা ভাগ করেছে। আইনের উৎসের ভিত্তিতে আইন আবার 6 প্রকার। এই যে আইনের উৎস, কোথা থেকে আসলো আইন, এইটার ভিত্তিতে আবার হয় আইন 6টা রকমের। একটা হচ্ছে শাসনতান্ত্রিক আইন, আরেকটা হচ্ছে সাধারণভাবে প্রণীত আইন, প্রথাভিত্তিক সাধারণ আইন, বিভাগীয় কর্মকর্তা কর্তৃক প্রণীত আইন, শাসন বিভাগীয় আইন, আন্তর্জাতিক আইন। আধুনিক রাষ্ট্রে বিদ্যমান আইনের সাধারণ রূপগুলি হলো উৎসের ভিত্তিতে 6 প্রকার, হল্যান্ডের কাছে 2 প্রকার, আর.এম. ম্যাকাইভারের কাছে 2 প্রকার। আবার আধুনিক রাষ্ট্রে বিদ্যমান যে আইন সেটা হচ্ছে আবার 3 রকমের, এই 3 রকমের আইন কি কি ভাইয়া? রাষ্ট্র সম্পর্কিত আইন মানে পাবলিক ল, যেটা সবার জন্য; ব্যক্তি সম্পর্কিত মানে নিজেদের কোনো ক্ষতির জন্য, যেটা প্রাইভেট ল; আর আন্তর্জাতিক আইন যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। আমরা প্রথমেই এই যে রাষ্ট্র সম্পর্কিত আইন এটা বোঝার চেষ্টা করব, মানে যেটা রাষ্ট্রে সবার জন্য প্রযোজ্য। রাষ্ট্র কর্তৃক প্রণীত ও বলবৎকৃত নিয়মকানুন হলো রাষ্ট্র সম্পর্কিত আইন। কি সুন্দর ভাইয়া, দেখছো, এক লাইনে ডিরেক্ট সংজ্ঞাটা দিয়ে দেওয়া। এইভাবে সংজ্ঞা দিলে খুবই ভালো লাগে, যে কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, বইতেই সব দেওয়া। অর্থাৎ রাষ্ট্র যেই সব নিয়ম মানুষজনের জন্য প্রযোজ্য করে সেটাকে আমরা রাষ্ট্রীয় বা রাষ্ট্র সম্পর্কিত আইন বলি। রাষ্ট্র পরিচালনা করতে নানা ধরনের আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হয়। এই রাষ্ট্র সম্পর্কিত আইন সাধারণত আইনসভা বা পার্লামেন্টে প্রণীত হয়ে থাকে। তাহলে রাষ্ট্র সম্পর্কিত আইন কোথায় প্রণীত হয়? আইনসভা বা পার্লামেন্টে, আমাদের জাতীয় সংসদে। সংসদকে কিন্তু আইনসভাও বলা হয়ে থাকে। এটা পার্লামেন্টে প্রণীত হয়, পার্লামেন্টে সবাই ডিসকাশনে যেয়ে কোন আইনটা, কোন নিয়মটা একটা রাষ্ট্রের জন্য দরকার সেটা ফিক্স করে সেই আইনটাকে প্রযোজ্য করে। ঠিক আছে, এরপর ফৌজদারি আইন। রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য এই ধরনের আইন প্রণয়ন করা হয়। বিচার বিভাগ কিভাবে তাদের কাজ পরিচালনা করবে, কোনটাকে আইন বলবে, কোন অপরাধের জন্য কি শাস্তি দিবে, এই ধরনের বিচারের জন্য এই আইন প্রণয়ন করা হয়। সমাজে আইন শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা এবং এই যে দেখছো, আইন শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা এবং ব্যক্তির অধিকার নিশ্চিত করা এবং দণ্ড মানে শাস্তি দেওয়ার জন্য ফৌজদারি আইন প্রয়োগ করা হয়ে থাকে। ফৌজদারি আইন কাকে বলে যদি আসে আমরা এতটুকু লিখে দিব তাহলেই হবে। প্রশাসনিক আইন। রাষ্ট্র সম্পর্কিত আইনকে 2টা ভাগ করা হইতেছে, ফৌজদারি আর একটা হচ্ছে কি ভাইয়া বলো তো, আরেকটা হচ্ছে প্রশাসনিক আইন। এই প্রশাসনিক আইনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনা, মানে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা কিভাবে পরিচালিত হবে এবং এইসব প্রতিষ্ঠান কিভাবে জনসেবা নিশ্চিত করবে। তার মানে কেউ যে এই যে ধরো ঘুষ চায়, তাই না, কি হয় যে কোনো কাজ করতে গেলে ঘুষ চায়, এটা যে চাইতে পারবে না, বা একজন প্রশাসনিক কর্মকর্তা সে যে কোনো সাহায্য করতে বাধ্য বা সহযোগিতা বা সেবা করতে বাধ্য, এই জিনিসটাকে এখানে মেনটেন করা হয়। 2 নম্বরে হচ্ছে ব্যক্তি সম্পর্কিত আইন। এই যে ব্যক্তি সম্পর্কিত আইন, এটা আমরা বুঝতে পারি যেটা রাষ্ট্রীয়ভাবে প্রণীত না হলেও সামাজিকভাবে স্বীকৃত, মানে সামাজিকভাবে আমরা দেখি কিভাবে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য। যেমন এই জিনিসটা হচ্ছে খুব পার্সোনাল, চুক্তি ও দলিল সংক্রান্ত। যেমন ধরো তুমি একটা গাড়ি কিনেছো, তুমি একটা গাড়ি বিক্রি করবে বা একটা বাড়ি বিক্রি করবে, বা ধরো তোমার কথার কথা কফি শপের বিজনেস আছে, এই বিজনেসটা তুমি হ্যান্ড ওভার করবে বা বিক্রি করবে। এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে ব্যক্তি সম্পর্কিত আইনে। 3 আন্তর্জাতিক আইন।
একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকেই আন্তর্জাতিক আইন বলে। ভাইয়া আমি কিন্তু প্রত্যেকটা জিনিস দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরেও যদি দেখি যে এসব পারতেছো না তাহলে কিন্তু খুব হতাশ লাগবে, ঠিক আছে? বইয়ে যা আছে দাগানো অ্যাটলিস্ট এটা ফলো করো, দেখবো যে অনেকখানি আনসার করতে পারতেছো। আন্তর্জাতিক আইন খুব সিম্পল, একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে সম্পর্ক। যেমন আন্তর্জাতিক আইনের আওতায় তোমরা অনেকে হয়তো জানো যে এই যে সমুদ্র সীমা আমাদের বঙ্গোপসাগরের কতটুকু বাংলাদেশের হবে, কতটুকু মায়ানমারের হবে। সমুদ্র যেহেতু আমরা তো জানি যে সমুদ্র হচ্ছে আন্তর্জাতিক সম্পদ, সো এইটা আন্তর্জাতিক আইনের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে যাতে বাংলাদেশ মায়ানমারের মধ্যে সমুদ্র নিয়ে মারামারি না লাগে, যে কতটুকু সমুদ্র একজন পাবে, কতটুকু আরেকজন পাবে। বিভিন্ন রাষ্ট্র পরস্পরের সাথে কেমন আচরণ করবে, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের নাগরিকদের সাথে কেমন ব্যবহার করবে, কিভাবে আন্তর্জাতিক সমস্যার সমাধান করা হবে। তার মানে এই যে এখানে আন্তর্জাতিক সমস্যার সমাধান যেমন আছে, তেমনই এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে কেমন আচরণ করবে, একজন রাষ্ট্রের নাগরিক আরেক রাষ্ট্রের নাগরিকের সাথে কেমন আচরণ করবে, এইসবও আছে। ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি কি কি জিনিস? আমরা এতক্ষণ পর্যন্ত এই যে আইন, তিন ধরনের আইনের কথা লাস্টে যেটা বললো যে আধুনিক রাষ্ট্রের হিসাবে তিন ধরনের আইন আছে। এই তিন ধরনের আইনের আমরা বিভিন্ন পার্ট দেখেছি, আর আইনের বৈশিষ্ট্য দেখলাম 7টা, আইনের উৎসের ভিত্তিতে 6টা পার্ট, RM ম্যাকাইভারের করা 2টা ভাগ, আর অধ্যাপক হ্যালান্ডের করা 2টা ভাগ। এই কয়েকটা জিনিস আমরা দেখলাম। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইনের উৎস। আইনের উৎস তো আমরা দেখলাম 6টা। এই 6টা উৎস থেকে আইন কিভাবে আসে বা কিভাবে আইন পালন করা হয় সেটা আমরা দেখব। প্রথা, প্রথা মানে কি ভাইয়া? প্রথা মানে হচ্ছে ট্রেডিশন। খুব সিম্পলি প্রথা মানে হচ্ছে ট্রেডিশন। ট্রেডিশনের ভিত্তিতে যে আইন সেটাকে এখানে বলা হচ্ছে প্রথা। এখানে বলা হচ্ছে দীর্ঘকাল যাবৎ যদি কোনো নিয়ম সমাজে চলতে থাকে তাহলে তাকে বলা হয় প্রথা। এই প্রশ্নটা খুবই কমন জ্ঞানমূলকে আসার মতো, যে প্রথা কাকে বলে। রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানে যখন এই যে আইন কখন আসছে, আইন তো আসছে রাষ্ট্র হয়ে যাওয়ার পরে, কিন্তু মানুষজন তো সবসময় এই রাষ্ট্র তৈরি করা নেই। আগে তো মানুষজন আলাদাভাবে থাকতো, রাষ্ট্র ছিল না। রাষ্ট্র তৈরি করার আগে মানুষজন ট্রেডিশনালি যে নিয়ম একজন আরেকজনের সাথে মেনে চলতো, মেনটেন করতো, যাতে একটা সমাজ সুন্দর থাকে, শৃঙ্খলে থাকে, এই জিনিসগুলোকে বলা হয় প্রথা। রাষ্ট্র সৃষ্টির আগে প্রথার মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রণ হতো। রাষ্ট্র সৃষ্টির পর যেসব প্রথা রাষ্ট্র কর্তৃক অনুমোদন লাভ করে সেগুলো আইনে পরিণত হয়। যুক্তরাজ্যের আইন প্রথার উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে। আচ্ছা, যদি আমাদের প্রশ্ন আসে প্রথাগত আইন কি বা আইন প্রথার ভিত্তিতে আইন জিনিসটা কি, তাহলে আমরা কি লিখব? রাষ্ট্র সৃষ্টির পর যেসব প্রথা রাষ্ট্র কর্তৃক অনুমোদন লাভ করে আইনে পরিণত হয় সেসবকে আমরা প্রথার ভিত্তিতে আইন বলতে পারি। ঠিক আছে? এখানে কিন্তু বইয়ে ভাইয়া, বইয়ে এমন কিছু নাই যেটা তোমার পরীক্ষায় আসবে, ঠিক আছে? বা পরীক্ষায় আসছে কিন্তু বইয়ে নাই, এরকম কিছু হইতে পারে না। বইয়ে সব কিছু দেওয়া, আমাদেরকে জাস্ট একটু খেয়াল করে একটু মনোযোগ দিয়ে পড়ে ফেলতে হবে। কেমন? কোন দেশের অধিকাংশ আইন প্রথার উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে? যুক্তরাজ্য বা ইউকে বা ইংল্যান্ডের। এটা খুবই কমন একটা MCQ, আমাদের প্রায় এটা পরীক্ষায় আসে যে কোন দেশের অধিকাংশ আইন প্রথার উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে। ওকে, ধর্ম, ধর্মের মাধ্যমে আইন, তার মানে কি? মানে ধর্মীয় অনুশাসনে আমাদের ধর্মগ্রন্থ, আমাদের মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন, হিন্দুদের যেমন আছে এখানে ধরো গীতা, বা আমরা হয়তো একই সাথে খ্রিস্টানদের বাইবেল দেখতে পারি। এরকম অনেকগুলো যে ধর্মগ্রন্থ আছে, এক এক ধর্মগ্রন্থে এক এক রকমের আইন বলা হয়েছে। এসবকেই ধর্মের ভিত্তিতে আইন বলা হয়। যেমন ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম উৎস। সকল ধর্মেরই কিছু অনুশাসন বা নিয়ম আছে যা ওই ধর্মের অনুসারীরা মেনে চলে, ওই ধর্ম যারা ফলো করে তারা মেনে চলে। এসব অনুশাসন সমাজ জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে। ফলে এইসব ধর্মীয় অনুশাসনের অনেক কিছুই পরবর্তীকালে রাষ্ট্রের স্বীকৃতি লাভের মাধ্যমে আইনে পরিণত হয়। ও আচ্ছা, এটা মনে হয় একটু সরে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এখন এইসব অনুশাসন সমাজ জীবনের সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সহায়তা করে। এই ধর্মীয় অনুশাসনের অনেক কিছু আমরা পরে দেখি যে রাষ্ট্রের স্বীকৃতি লাভ করে আইনে পরিণত হয়। যেমন মুসলিম আইন, হিন্দু আইন, আবার আমাদের দেশে বিশেষ করে পারিবারিক ও সম্পত্তি আইনের অনেকগুলো এই দুইটা ধর্মের আইন থেকে এসেছে। ঠিক আছে? এতটুকু আই গেস ক্লিয়ার, এতটুকু তো ক্লিয়ার, খুবই সহজ। এখন
আইনবিদদের গ্রন্থ। আইনবিদদের গ্রন্থ এই জিনিসটা কি? বলা হচ্ছে আমরা যখন গল্প, উপন্যাস কিংবা খবরের কাগজ পড়ি, কোনো শব্দের অর্থ বুঝতে হলে অভিধান বা বিশ্বকোষের সাহায্য নেই। তেমনি বিচারকগণ যখন মামলার বিচার কাজ সম্পাদনা করতে গিয়ে আইন সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে, সেটা সমাধানের জন্য আইন বিশারদ মানে যারা আইন ভালো বোঝে, তারা বিভিন্নভাবে বিভিন্ন বইয়ের সাহায্য নিয়ে এসব আইন ব্যাখ্যা করে, যেসব পরে আইনে পরিণত হয়। ঠিক আছে? তার মানে অনেক বিচার প্রচলিত আইন অনুযায়ী করা যায় না, তখন তারা অনেক যে আইন নিয়ে যে বই সেটা পড়ে পড়ে তারা বের করে যে এটার বিচার কী হতে পারে, সেটাকে বলা হয় আইনবিদদের গ্রন্থ। এটা আইনের একটা উৎস। যেমন অধ্যাপক এভি ডাইসির দ্য ল অফ দ্য কনস্টিটিউশন বা উইলিয়াম ব্ল্যাকস্টোনের কমেন্টারিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড, এই জিনিসগুলো কিন্তু হেল্পফুল হয়। এই গ্রন্থগুলো কিন্তু আইন তৈরি করার ক্ষেত্রে হেল্পফুল হয়েছে। ঠিক আছে? 4 নাম্বার, বিচারকের রায়। এটা নাম শুনে আমরা বুঝতে পারি বিচারকের রায় মানে হচ্ছে কিছু কিছু আইন কিছু শাস্তির ক্ষেত্রে বা অপরাধের ক্ষেত্রে অস্পষ্ট বা বিচারকরা হয়তো বুঝতে পারে না যে কি রায় দিবে আইন অনুসারে, তখন কোনো বিচারক হয়তো ওই ইনস্ট্যান্ট মোমেন্টে তার বিচার বুদ্ধি দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে হয়তো সে এটার একটা শাস্তি নির্ধারণ করে বা এটার আইন কী হবে সেটা নির্ধারণ করে, পরবর্তীতে সেইটাকে ফলো করা হয়, সেটাকে বলা হচ্ছে বিচারকের রায়। ন্যায়বোধ। আদালতে এমন অনেক মামলা থাকে যেসব সমাধানের জন্য অনেক সময় কোনো আইন থাকে না। সে অবস্থায় বিচারকরা কি করে? তারা তাদের কাছে জাস্টিস, ন্যায়, তাদের নিজেদের বিবেক, কনশাস ইউজ করে তারা হচ্ছে এই বিচার কাজ করে। এটাকে বলা হচ্ছে ন্যায়বোধ। আর লাস্টলি হচ্ছে আইনসভা, যেটা আমরা জানি আধুনিককালে আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা। খুবই 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 স্টার মারা একটা এমসিকিউ। ঠিক আছে? আধুনিককালে আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা। পার্লামেন্ট হতে পারে, জাতীয় সংসদ হতে পারে, অন্য দেশের যে আইনসভা সেসব হচ্ছে অন্য দেশের সংসদ। এখানেই ম্যাক্সিমাম আইন তৈরি করা হয়, কোন আইন জনগণ মেনে চলবে, কোন আইন জনগণের জন্য ভালো, এইসব দেখভাল করা হয়। এই আইনসভায় অধিকাংশ আইন তৈরি করা হয় যেটা জনগণের সাথে মিল থাকে এবং বিভিন্ন ধরনের আইন সংশোধনও করা যায় এখানে। ওকে, এখন নাগরিক জীবনে আইনের শাসন এটা আসলে কিভাবে কাজ করে? এটা খুব সিম্পল। হ্যাঁ, নাগরিকের জীবনে আইনের শাসন থাকায় কেউ তো আইনের ঊর্ধ্বে না। হ্যাঁ, আমরা শুনি না আইনের হাত অনেক লম্বা, কেউ আইনের থেকে বড় না, আইন নিজের হাতে তুলে নেবেন না। এটার কারণ কি? কারণ আইনের মাধ্যমে এই যে সবাই ইকুয়াল এই ধারণাটাকে ফিক্স রাখা হয়। একই সাথে আইনের মাধ্যমে কি হয়, সব নাগরিক যাতে সমান অধিকার পায়, সবাই যাতে রাষ্ট্রের কাছ থেকে সব রকমের অধিকার লাভ করতে পারে, আবার একই সাথে যাতে সোসাইটিতে নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, সাম্য থাকে, এই জন্য আইন দরকার। কারণ যেইখানে বা যেখানে প্র্যাকটিস করা হয় না, আইনের শাসন যেখানে প্র্যাকটিস করা হয় না, সেখানে কিন্তু স্বাধীনতা, সাম্য, ন্যায়বোধ, সামাজিক মূল্যবোধ কিছুই থাকে না, তাই না? তাই কি সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠানের জন্য আইনের শাসন অত্যাবশ্যক। এই লাইনটা মার্ক করার মতো একটা লাইন। সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন অত্যাবশ্যক কেন, এই প্রশ্নটা এমসিকিউতে আসতে পারে। এটা 3টা অপশন হয়তো দিবে, সাম্য, স্বাধীনতা আর মৌলিক অধিকারের জন্য, তাহলে 3টাই অ্যান্সার হবে। অনেক সময় যদি এটা আমাদেরকে এক্সপ্লেন করতে বলে সৃজনশীলে বা অনুধাবনমূলক প্রশ্নে, সেই ক্ষেত্রে আমরা এইখানে যে 2টা প্যারা, এই 2টা প্যারা লিখলে হয়ে যাবে। আবার আইনের শাসনের মাধ্যমে কিন্তু শাসক ও শাসিত, শাসককে যে শাসন করছে বা যে বিচারক, আর শাসিতকে যে অপরাধ করছে বা যে আইন মেনে চলছে, সোজা কথায় তারাই কিন্তু। এখন এখানে কি হয়? এখানে দেখা যায় একটা সুসম্পর্ক সৃষ্টি হয়, সরকার স্থায়িত্ব লাভ করে, সরকার অনেকটা টাইম পর্যন্ত এখানে টিকতে পারে, বা রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রে কোনো ধরনের সমস্যা দেখা যায় না, রাষ্ট্রে সবাই শান্তিতে বসবাস করতে পারে। এইটার অভাবে কিন্তু দেখা যায় অনেক ধরনের অবিশ্বাস তৈরি হয়, আন্দোলন, বিপ্লব হয়, এসব হয়ে থাকে। আর বিশৃঙ্খলা, অশান্তি ও হানাহানি সমাজের শক্ত ভিতকে দুর্বল করে তোলে। কিন্তু যদি আমরা দেখি যে বিশৃঙ্খলা, অশান্তি বা মারামারি হয়, এটা কিন্তু সমাজের এই যে শক্ত ভিত, এই আইন বা আইন তৈরি, আইন প্র্যাকটিস করা, এটা কিন্তু দুর্বল হয়ে যায়। সমাজের ধনী দরিদ্র সকল দুর্বল বা ভেদাভেদ প্রকট আকার ধারণ করে। আইন যদি ফিক্স না থাকে তাহলে কিন্তু আইন সোসাইটিতে ফাংশন করতে পারে না, সোসাইটিতে মানুষের মধ্যে ভেদাভেদ, বৈষম্য বাড়তে থাকে। আর এই কারণেই সাম্য, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সমাজ ও স্থিতিশীল রাষ্ট্রের জন্য আইনের শাসন অপরিহার্য। বুঝা গেছে? এতটুকু
খুবই ইজি ভাইয়া, কন্টেন্ট আমাদের যা বোঝার সব কিছু পয়েন্ট আকারেই দেওয়া, এইসব জাস্ট আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, প্যারার কিছু না। ওকে, আমরা এখন আইনের পরে, আইন শেষ, এই চ্যাপ্টারে তো মেন জিনিস তিনটেই, আইন, স্বাধীনতা, সাম্য। আইনের কনসেপ্ট তো আমরা বুঝলাম, তাই না? এখন আমরা স্বাধীনতা, স্বাধীনতায় কি বলা হচ্ছে, স্বাধীনতার কনসেপ্ট কি? সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করাকেই বোঝায়, কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না। স্বাধীনতা বলতে আমরা বলতেই পারি যে হ্যাঁ আমি স্বাধীন, আমি এখন আমার একটা বন্ধুকে মারবো, আমি স্বাধীন, আমি এখন আমার বন্ধুর কাছ থেকে ওর PS5টা নিয়ে যাব, এই কাজগুলোকে আমরা বুঝাই না কিন্তু, তাই না? সাধারণভাবে হয়তো আমরা নিজের ইচ্ছা অনুযায়ী কাজকে বুঝি, কিন্তু এটার মধ্যেও কিছু রুল আছে। এই রুলটা বা স্বাধীনতাকে এক্সপ্লেন করতে যে আমার এই লোকটার নাম আসলে মনে নেই, খুবই মজার একটা সংজ্ঞা দিয়েছিল যে স্বাধীনতা কতটুকু প্র্যাকটিস করা যায়। সেই ক্ষেত্রে সে বলেছিল যে ধরো আমার হাতে বুড়ো মানুষদের তো লাঠি থাকে, লাঠি নিয়ে হাঁটে, তো এই যে লাঠিটা ধরো তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, এই লাঠিটা আমি তোমার এই সাইড পর্যন্ত, তোমার নাকের আগ পর্যন্ত, চোখের আগ পর্যন্ত ঘোরাতে পারবো, কিন্তু তোমাকে আমি কখনো এটা দিয়ে হার্ম করতে পারবো না, মারতে পারবো না, এতটুকু পর্যন্ত আমার স্বাধীনতা আছে, ঠিক আছে? কিন্তু এর বেশি আমার নাই। এখানে বলা হচ্ছে সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কারণ মানুষজন তখন নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে, অন্যের ক্ষতি করবে, হয়তো বলবে যে আমি চুরি করব, এটাও আমার স্বাধীনতা, তাই না? এই কারণে এটা ফিক্সড করা হয়েছে যে স্বাধীনতা কি হবে। এই জন্য পৌরনীতিতে স্বাধীনতা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, তাই পৌরনীতিতে আমরা দেখি ভাইয়া স্বাধীনতা অন্য আরেকটা অর্থে ব্যবহৃত হয়। অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে, মানে অন্যের কাজ নষ্ট না করে বা অন্যের কাজে প্রবলেম না করে যদি নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করা হয়, সেটাকে আমরা বলবো স্বাধীনতা। তার মানে কি ভাইয়া? এইটা হচ্ছে সংজ্ঞা। পৌরনীতির ভাষায় স্বাধীনতার যে সংজ্ঞাটা দেওয়া, এইটাই আমরা আমাদের পরীক্ষায় আসলে লিখব। পৌরনীতির ভাষায় এখানে যে সংজ্ঞাটা আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, আমরা পরীক্ষাতে কিন্তু এইটাই লিখব যে অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজই স্বাধীনতা। তার মানে স্বাধীনতা হলো এমন কিছু সুযোগ সুবিধা ও পরিবেশ যেখানে কেউ কারো ক্ষতি না করে সকলে নিজের অধিকার ভোগ করে। যদি স্বাধীনতা কি এই প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্নে আসে, আমরা আরেকটু বড় করে লিখব, এইভাবে এই জিনিসগুলো আমরা অ্যাড করব, ঠিক আছে? বলা হচ্ছে স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সে কী কী জিনিস প্র্যাকটিস করতে পারে, এখানে সহায়তা করে, হেল্প করে। অধিকার ভোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা অপসারণ করে, মানে দূর করে দেয়, ঠিক আছে? স্বাধীনতার বিভিন্ন রূপ, এখানে 5টা রূপ বলা হচ্ছে। স্বাধীনতার বিভিন্ন রূপ আমাদের বইয়ে আছে 5টা। এই 5টা রূপ কী কী ভাইয়া? ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা আর জাতীয় স্বাধীনতা। এই কয়েকটার মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা খুব ইম্পর্টেন্ট, ব্যক্তি স্বাধীনতা খুব ইম্পর্টেন্ট, জাতীয় স্বাধীনতা খুব ইম্পর্টেন্ট, রাজনৈতিক স্বাধীনতা খুব ইম্পর্টেন্ট। এই মানে এখন তো বলবো যে ভাই সবগুলাই তো স্টার দিয়ে দিচ্ছেন, সবগুলাই তাহলে পড়ি নাকি? ব্যাপারটা আসলে এরকমই অনেকটা। জাতীয় স্বাধীনতা বাদে বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তার মানে পড়বা না এটা কিন্তু না, পড়বা, কিন্তু বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, এই কনসেপ্টগুলো প্রায়শই দেখা যায় আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে। এখানে বলা হচ্ছে প্রথমেই ব্যক্তি স্বাধীনতা জিনিসটা কি? ব্যক্তি স্বাধীনতা বলতে এমন স্বাধীনতাকে বোঝায় যে স্বাধীনতা ভোগ করলে অন্যের কোনো ক্ষতি হয় না। এই অন্যের ক্ষতি না করার স্বাধীনতা জিনিসটা কি? ধরো তুমি চকলেট খাবা, কারো তো ক্ষতি হচ্ছে না, তুমি পিৎজা খাবা, কারো ক্ষতি হচ্ছে না, তুমি নিজের ধর্ম চর্চা করবে, ঈদে আনন্দ করবে, কারো ক্ষতি করবে না, পারিবারিক গোপনীয়তা রক্ষা করা, তার মানে তোমার ফ্যামিলির হয়তো কিছু সিক্রেট আছে সেটা তুমি সবাইকে বলতে চাও না, এটাও কিন্তু পারিবারিক গোপনীয়তা রক্ষাটাও ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে। মানে তুমি কতটুকু মানুষকে জানাবে না, এটাও তোমার স্বাধীনতা, তুমি চুজ করতে পারো। এই ধরনের বিষয় ব্যক্তির একান্ত নিজস্ব বিষয়। এরপর সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা মানুষের জীবন রক্ষা, সম্পত্তি ভোগ, বৈধ পেশা গ্রহণ করা এসবের মধ্যে পড়ে। জীবন রক্ষা মানে কিন্তু ভাইয়া কারো জীবন বাঁচানো এটা বুঝায় নাই। জীবন রক্ষা মানে হচ্ছে জীবন ধারণের জন্য আমরা যেসব কাজ করে থাকি এইসব অর্থ বুঝিয়েছে। বা সম্পত্তি ভোগ করা, বৈধ পেশা গ্রহণ করা সামাজিক স্বাধীনতার মধ্যে পড়ে এইসব। এই ধরনের স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন ইমপ্রুভ করে, বিকশিত হয়। সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্যই সামাজিক স্বাধীনতা প্রয়োজন। সমাজে এই স্বাধীনতা বা সামাজিক স্বাধীনতা কাদের জন্য প্রয়োজন ভাইয়া? সমাজে বসবাস করা, সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্য। সমাজে বসবাস করা যে মানুষ, তাদের
অধিকার রক্ষা করার জন্য, সমাজে বসবাস করা মানুষের অধিকার রক্ষার জন্যই সামাজিক স্বাধীনতা প্রয়োজন হয়। ঠিক আছে, এই স্বাধীনতা এমনভাবে ভোগ করতে হয় যেন অন্যের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়া মানে নষ্ট না হয়। 3 নম্বরে রাজনৈতিক স্বাধীনতা। এই রাজনৈতিক স্বাধীনতার মধ্যে ভোট দেওয়া, নির্বাচিত হওয়া, নির্বাচন করা কিংবা বিদেশে থাকা অবস্থায় নিরাপত্তা লাভ করা যাতে তোমার কেউ ক্ষতি না করে, এইসব জিনিস কিন্তু নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা। এইসব স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসন কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রাজনৈতিক স্বাধীনতা আসলে খুব সিম্পল, যে তুমি একটা রাজনৈতিক দল করতে পারবে, তুমি হয়তো ভোট দিতে পারবে, তোমার যাকে ইচ্ছা তাকে তুমি ভোট দিতে পারবে, এইসবই হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। 4 নম্বর অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা ভাই খুবই ইম্পর্টেন্ট। অর্থনৈতিক স্বাধীনতা জিনিসটা হচ্ছে যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে বলা হয় অর্থনৈতিক স্বাধীনতা। এই স্বাধীনতার মাধ্যমে কি হয় আসলে বলা হচ্ছে আর্থিক সুবিধার মাধ্যমে নাগরিক যারা তারা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে থাকে এবং এর মাধ্যমে কেউ তার জীবন ধারণের জন্য যেই পেশা দরকার সেই পেশা গ্রহণ করতে পারে, তার নিজের জন্য বা নিজের যোগ্যতা অনুযায়ী সে কি বেতন পাওয়া, উপযুক্ত পারিশ্রমিক লাভ করতে পারে। এই স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না। এই ব্যাপারটা বোঝা খুবই 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 ইম্পর্টেন্ট ভাইয়া। কেন অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া অন্য স্বাধীনতা ভোগ করা যায় না? খুব সিম্পলি ভাইয়া, একটা জিনিস চিন্তা করো তো, তোমার অর্থনৈতিক স্বাধীনতা বাদে বাকি সব স্বাধীনতা আমি দিলাম। এখন তোমার ধরো তুমি ভোট দিতে যাবে, তাই না? ভোট দিতে যাওয়ার জন্য তো রিক্সা ভাড়া হয়তো দরকার। তোমার অর্থনৈতিক স্বাধীনতা নেই, তোমার কাছে টাকাই নেই, তুমি কীভাবে দিবা? সম্ভব না, তুমি প্র্যাকটিস করতে পারছো না। সেকেন্ডলি, তুমি ধরো কিছু একটা, যে বললাম চকলেট চিপস কিনে খাবা, এইটা তোমার স্বাধীনতা, এটা তুমি প্র্যাকটিস করতে পারছো না। ঈদ পালন করবে, ঈদে যাওয়ার জন্য একটা খরচ দরকার, তোমার অর্থনৈতিক স্বাধীনতা নাই, তুমি এটা করতে পারছো না। তাই যে কোনো স্বাধীনতা ভোগের জন্য অর্থনৈতিক স্বাধীনতা দরকার। অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে অন্য স্বাধীনতাও ভোগ করা যায় না। সমাজের অন্য শ্রেণীর শোষণ থেকে মুক্ত থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন। এটা কেন দরকার? যাতে সমাজে যারা বড় মানুষ আছে তারা যাতে, বা ধনী যারা, তারা যাতে শোষণ করতে না পারে, এই জন্য অর্থনৈতিক স্বাধীনতা দরকার। 5, জাতীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা বলা হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত, মানে অন্য রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করবে না। এই যে বাংলাদেশের যে অবস্থান, যে বাংলাদেশের কোনো ডিসিশনে অন্য রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, ইন্টারফেয়ার করবে না, এটাই হচ্ছে জাতীয় স্বাধীনতা, বা যেটার আরেকটা নাম রাষ্ট্রীয় স্বাধীনতা। এই স্বাধীনতার ফলে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্ব মুক্ত থাকে এবং প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র জাতীয় এই স্বাধীনতা ভোগ করে থাকে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আই গেস সবারই ক্লিয়ার, কোনো কোশ্চেন থাকার কথা না। এবং এইগুলা কিন্তু ভাইয়া খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে অর্থনৈতিক স্বাধীনতাটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আইন ও স্বাধীনতা। এখন আইন ও স্বাধীনতার সম্পর্কটা কি এটা আমরা দেখব। আইন ও স্বাধীনতার একটা আরেকটার সাথে সম্পর্কিত, যদিও এটা নিয়ে অনেকের মতবিরোধ আছে। অনেকে বলে যে আইন ও স্বাধীনতা এটা ঘনিষ্ঠ, একটা আরেকটার সাথে সম্পর্কিত। অনেকে বলে এটা পরস্পর বিরোধী, মানে একে অপরের বিরোধী। কিভাবে? ওই যে আইন যদি আমার মেনটেনই করতে হয় বা নিয়ম মানতেই হয়, তাহলে আমার স্বাধীনতাটা কই থাকলো? কিন্তু এইটা কিন্তু না, বলা হয় আইন স্বাধীনতার রক্ষক। কারণ আমাদের বাঁচার স্বাধীনতা আছে, আইন আছে বলে আমরা সকলে বাঁচার স্বাধীনতা ভোগ করছি। জনলোক এই কারণে বলেছে যেখানে আইন থাকতে পারে না সেখানে স্বাধীনতাও থাকে না। ঠিক আছে, আইন স্বাধীনতার অভিভাবক হিসেবে কাজ করে। কিভাবে ভাইয়া? অভিভাবক মানে কি? আমাদের অভিভাবক হচ্ছে আমাদের পিতামাতা। হ্যাঁ, আবার হইতেছে বললো না যে অমুক দলের নেতা আমাদের অভিভাবক, প্রিয় অভিভাবক, এই টাইপের কিছু না। আইন স্বাধীনতার অভিভাবক হিসেবে কাজ করে। বাবা মা যেমন সন্তানের জন্য সবচেয়ে ভালোটা চায়, আইনও সেরকম স্বাধীনতা যাতে মেনটেন হয় এই জিনিসটা এনশিওর করে। যেমন এখানে আইন কি করে? আইন স্বাধীনতা নষ্ট করবে এরকম সব শক্তিকে প্রতিহত করে স্বাধীনতা রক্ষা করে। আইন স্বাধীনতার শর্ত। আইনের নিয়ন্ত্রণ আছে বলেই সবাই স্বাধীনতা ভোগ করতে পারে। উইলবির মতে, উইলবি মানে হচ্ছে একটা মানুষ, হ্যাঁ, উইলবি না কিন্তু লবি। উইলবি বলেছে আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা রক্ষা পায়। আইনের নিয়ন্ত্রণ বা কন্ট্রোল থাকাতেই স্বাধীনতা প্র্যাকটিস করাটা সবার পক্ষে সম্ভব হয়। ঠিক আছে, 4 নম্বরে বলছে আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে। মানে সম্প্রসারিত মানে কি? বাড়ায়, প্রসারিত করে। আইন মানুষের স্বাধীনতা ভোগের চান্স বাড়ায়, স্বাধীনতার সংজ্ঞা বাড়ায়। কিভাবে বাড়ায় ভাইয়া? আইন নাগরিকের
স্বাধীনতা সম্প্রসারিত করে এবং একটা পারফেক্ট লাইফ তাদেরকে অফার করতে পারে। তাই বলা যায় আইন এবং স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এখানে একজনের কথা বলা হচ্ছে, হিটলার, জার্মানির হিটলার আইনের কথা কি বলেছে, যে তার আইন মানবতা বিরোধী ছিল, তবে যে আইন জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত সে আইন স্বাধীনতার রক্ষক, অভিভাবক, শর্ত ও ভিত্তি। সাম্য, আইন বুঝলাম, স্বাধীনতা বুঝলাম, আইন এবং স্বাধীনতা এই দুটার কী সম্পর্ক সেটাও আমরা বুঝলাম। এখন আমরা সাম্য এই জিনিসটা কি, সাম্যের একদম ডিরেক্ট অর্থ হচ্ছে ভাইয়া সমান, সমান। অতএব শব্দগত অর্থে সাম্য বলতে সমাজের সমান সমান অধিকার বোঝায়, কিন্তু সমাজে সবাই সমান না এবং সবাই সমান যোগ্যতা নিয়েও জন্মগ্রহণ করে না। প্রকৃত অর্থে সাম্য হলো এমন এক সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে এই যে এইখান থেকে আমাদের অ্যাকচুয়াল সংজ্ঞা শুরু, এইখানেই আমাদের অ্যাকচুয়াল সংজ্ঞা, যে সাম্য বলতে এমন এক সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ এই সব বাদ দিয়ে যোগ্যতা অনুযায়ী সবাই সমান সুযোগ সুবিধা লাভ করে, যেখানে কারো জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা নাই এবং সে সুযোগ সুবিধা ব্যবহার করে সকলে নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটায়। তার মানে একটু বড় হয়ে গেল না এই সংজ্ঞাটা? হ্যাঁ, একটু বড় হয়েছে, এবং এইটা বড় হলেও কিচ্ছু করার নেই ভাইয়া, আমাদের এই বড় সংজ্ঞাটা মনে রাখতে হবে যে সাম্য আসলে এমন একটা সামাজিক পরিবেশ যেখানে সব জাতি, ধর্ম, বর্ণের মানুষ তার যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা লাভ করে এবং কারো বিশেষ সুযোগ সুবিধা নাই এবং সেই সুযোগ সুবিধা ব্যবহার করলে সকলে নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটাতে পারে। সাম্য বলতে কী কী বোঝায় তাহলে একটু ক্লিয়ার হই। প্রথমত, কোনো ব্যক্তি বা শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার অবসান। দ্বিতীয়ত, সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা। আর তৃতীয়ত, যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা ভোগ করা। বুঝা গেছে? মানে যার যতটুকু দরকার। সাম্য মানে হচ্ছে ভাইয়া যার যতটুকু দরকার ততটুকু তাকে দেওয়া হবে। এই সাম্যের কয়েকটা রূপ আছে। সাম্যের মেইনলি এখানে 6টা রূপের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এখানে 6টা রূপ, সাম্যের 6টা রূপ আছে, 6টা রূপের কথা বলা হচ্ছে। এসব কী কী ভাইয়া? 1, সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, আইনগত সাম্য, স্বাভাবিক সাম্য, ব্যক্তিগত সাম্য। এই প্রত্যেকটা আমরা হচ্ছে দেখব এখন। সামাজিক সাম্য কি? জাতি, ধর্ম, বর্ণ বা যে কোনো আলাদা পরিচয় নির্বিশেষে সবাই যাতে সমানভাবে সামাজিক সুযোগ সুবিধা ভোগ করে, এটাই সামাজিক সাম্য। সিম্পল। রাজনৈতিক সাম্য মানে কি? রাষ্ট্রীয় কাজে সবাই যাতে অংশ নিতে পারে এবং মতামত প্রকাশ করতে পারে, তারা যাতে নিজেরা নির্বাচন করতে পারে কিংবা ভোট দেওয়ার অধিকার, এটাও কিন্তু রাজনৈতিক সাম্য। তার মানে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ সুবিধাকেই বলা হয় রাজনৈতিক সাম্য। 3 হচ্ছে অর্থনৈতিক সাম্য। যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়াকেই অর্থনৈতিক সাম্য বলা হয়। মানে যার যে যোগ্যতা সেই অনুযায়ী সে যাতে প্রপারলি কাজ পায় এবং ন্যায্য মজুরি পায়, এটাই হচ্ছে ভাইয়া আমাদের অর্থনৈতিক সাম্য। ঠিক আছে? আচ্ছা, আইনগত সাম্য। আইনগত সাম্য হচ্ছে ওই যেটা আমরা একদম ফার্স্টে পড়েছি, যে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কাউকে যাতে বিনা অপরাধে বা বিনা বিচারে আটক বা গ্রেফতার না করা হয়। স্বাভাবিক সাম্য কি? স্বাভাবিক সাম্য হচ্ছে জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান, কিন্তু বাস্তবে জন্মগতভাবে প্রত্যেক মানুষ শারীরিক ও মানসিকভাবে সমান হতে পারে না। এই কারণে বর্তমান স্বাভাবিক সাম্যের ধারণা প্রায় অচল, মানে এই জিনিসটা এখন আর ফাংশনেবল না। ব্যক্তিগত সাম্য মানে হচ্ছে কি? ব্যক্তিগত সাম্য হচ্ছে মানুষে যাতে কোনো ব্যবধান সৃষ্টি না হয়, এটাকে আমরা বলছি ব্যক্তিগত সাম্য। ঠিক আছে? আচ্ছা, সাম্যের ধারণা আমরা বুঝলাম। স্বাধীনতা আর আইন বা আইন আর স্বাধীনতার কী সম্পর্ক এটা আমরা দেখেছি। এখন সাম্য আর স্বাধীনতার সম্পর্কটা কি? এখানে কয়েকটা কনসেপ্ট দেওয়া। রাষ্ট্রবিজ্ঞানে 2টা ধারণা আছে সাম্য আর স্বাধীনতা নিয়ে। সাম্য ও স্বাধীনতা পরস্পর সম্পূরক, ওই যে আইনের মতোই, যে আইন এবং স্বাধীনতা একটা আরেকটার ঘনিষ্ঠ, অথবা আইন এবং স্বাধীনতা একটা আরেকটার সাথে থাকতে পারে না। সাম্য এবং স্বাধীনতা নিয়েও এই সেম জিনিসটা আছে। এই ধরনের কনসেপ্ট বা এই ধরনের ভুল ধারণা রয়েছে। ভুল ধারণা বলা উচিত না, আসলে এই ধরনের ধারণা রয়েছে, এটা বলি। এখানে বলা হচ্ছে পরস্পর নির্ভরশীল সাম্য এবং স্বাধীনতা। কেন নির্ভরশীল? সাম্য ছাড়া আমরা কখনো স্বাধীনতার কথা কল্পনা করতে পারবো না, আবার স্বাধীনতা ছাড়াও সাম্যের কথা ভাবতে পারবো না। ঠিক আছে?
সাম্য ছাড়া স্বাধীনতা হয় না, স্বাধীনতা ছাড়াও সাম্য হয় না। তাই একটা রাষ্ট্র যত সাম্য থাকবে সেখানে তত স্বাধীনতা থাকবে। আবার গণতন্ত্রের ভিত্তি কিভাবে? সাম্য ও স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি বা একটা ওয়ে আউট হিসেবে কাজ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যেমন সাম্যের দরকার হয়, তেমনই স্বাধীনতার প্রয়োজন হয়। কারণ সাম্য এবং স্বাধীনতা এই দুটোর যদি একটাও মিসিং থাকে, কেউ কিন্তু অধিকার ভোগ করতে পারবে না। সাম্য উঁচু নিচুর ভেদাভেদ দূর করে, আর স্বাধীনতা সবার সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে। তাই সাম্য মানেই স্বাধীনতা, এবং স্বাধীনতার মানে হচ্ছে সাম্য, একদম লাস্টে যেটা লিখে দেওয়া। কারণ এই যে সাম্য এবং স্বাধীনতার কারণে কিন্তু সবাই সব ধরনের কাজে অংশগ্রহণ করা, নিজেদের জীবন ধারণ করা, স্বাধীনতা প্র্যাকটিস করা, সব ধরনের সুবিধা ভোগ করা, এসব করতে পারে। ঠিক আছে, আমাদের কিন্তু এই প্রশ্ন আসা খুবই কমন ভাইয়া, যে আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক কি, স্বাধীনতার সাথে সাম্যের সম্পর্ক কি, সৃজনশীলে তখন আমাদেরকে এসব ব্যাখ্যা করতে হবে। কেমন? এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া। আধুনিক কালে আইনের প্রধান উৎস কি? সবাই জানি, এটা আনসার হবে আইনসভা। আইনের শাসন থাকলে ব্যক্তির স্বাধীনতা অক্ষুণ্ণ মানে প্রপারলি থাকে, সরকার তার কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে, সমাজের ধনী গরিব বৈষম্য দূর হয়। আনসার হবে তিনটাই। এখানে রসুলপুর গ্রামে দেখা যায় যে এই পানি সবাই ব্যবহার করে, এবং এখানে পরবর্তীতে গ্রামবাসী সরকারের কাছে লিজ দেয়। রসুলপুর গ্রামের প্রভাবশালী ব্যক্তি করিম কিছু মানুষের জমি দখল করে এবং মসজিদের ইমাম সাহেবকে বিষয়টা জানায়। এখানে কোন উৎসটা ফলো করা হয়েছে? রসুলপুর গ্রামে প্রথা, তাই না? আর ইমাম সাহেবের কাজ, ইমাম সাহেব কি করেছে? ইমাম সাহেবকে বিষয়টা জানালে ইমাম সাহেব ধর্মীয় বিধিবিধান মেনে চলার কথা বলে। ইমাম সাহেব এখানে যে কাজটা করেছে, সে যেহেতু এই জিনিসটা নিয়ে যেতে চেয়েছে, তাই না, তাদের জমি নষ্ট করতে চেয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করেছে ধর্মীয় আইনের হিসাবে। ধর্মীয় আইনের মাধ্যমে উত্তরাধিকার আইন সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়, সমাজে পরিবারের প্রথা টিকে থাকে। অ্যান্সার তিনটাই হবে। এখানে আমাদের এই যে দেখো, অলরেডি দেখছো সংজ্ঞা এসে পড়ছে, জাতীয় স্বাধীনতা কি, আবার এই যে ব্যক্তি স্বাধীনতার প্রয়োজন কি, আবার এই যে রাহেলা কি করে, তাকে কম টাকা দেওয়া হয়, অর্থনৈতিকভাবে তাকে কম মজুরি দেওয়া হয়, তার মানে তার অর্থনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। রহিমা ও নীলার ক্ষেত্রে একই স্বাধীনতা খর্ব হয়েছে কিনা? আচ্ছা, রহিমা কি করে, নিজের ইচ্ছা মতো মানুষকে ভোট দিতে চায়, কিন্তু শ্বশুর বাড়ির লোক তাকে বলে যে না, নিজের ইচ্ছা মতো ভোট দেওয়া যাবে না, আমরা যাকে বলবো তাকে ভোট দিতে হবে। আর তার বান্ধবী নীলা জানতে পারে তার ভাইয়েরা না জানিয়ে বাবার সকল সম্পদ বিক্রি করে দিয়ে ঢাকা চলে গিয়েছে। এখানে দুইজনের কি একই স্বাধীনতা খর্ব হয়েছে? না, রহিমার রাজনৈতিক স্বাধীনতা খর্ব হয়েছে, আর নীলার এখানে কি খর্ব হয়েছে? ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়েছে, উত্তরাধিকার স্বাধীনতা খর্ব হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভাইয়া আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। কেমন? এখানে আরও কিছু সংজ্ঞা দেওয়া, এই যে সাম্য এবং স্বাধীনতা, সাম্য এবং স্বাধীনতা কেমনে একটা আরেকটার সাথে রিলেটেড, আইন স্বাধীনতাকে কীভাবে সংরক্ষণ করে, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা, আমাদের এই চ্যাপ্টার তো শেষ, চ্যাপ্টারের যা যা কনসেপ্ট নেওয়ার সব আমরা নিয়ে ফেলেছি, অলমোস্ট একটা ক্লাসের মতোই হয়ে গেছে। এরপর এখন আমরা কি দেখবো বলো তো ভাইয়া? এখন আমরা দেখবো এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন। কেমন? তাহলে মুভ করা যাক। এমসিকিউ দেখার ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে মজা যেটা হবে ভাইয়া আসলে, যে এমসিকিউ এই চ্যাপ্টারের যদি তোমরা একটু খেয়াল করো, বেশ ইজি কিছু এমসিকিউ, এবং এই এমসিকিউগুলোর ভেতরে তেমন একটা তোমার সমস্যা হবে না। কনফিউজড হতে পারো যে কোনটা কোন ধরনের স্বাধীনতা, কিংবা কোনটা কোন ধরনের আইন থেকে এসেছে, কিংবা কোনটা কোন সাম্যের মধ্যে পড়ে। এই কনফিউশনগুলো প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ যত বেশি প্র্যাকটিস করবা তত কনফিউশন দূর করা যাবে। আরেকটা জায়গাতে যেখানে তোমরা আসলে একটু বিপদে পড়তে পারো, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন লেখার ক্ষেত্রে। কারণ শর্ট কোশ্চেনের ক্ষেত্রে হল্যান্ড কী বলেছে, ম্যাকাইভার কী বলেছে, কিংবা এই যে সংজ্ঞাগুলো দেওয়া, এই সংজ্ঞাগুলো যদি ঠিকঠাক মনে না থাকে, তুমি দেখবে যে তোমার প্রপারলি তুমি গুছিয়ে লিখতে পারছো না। এবং এই সংজ্ঞাগুলো যেহেতু ডিরেক্ট বইতে দেওয়া, বইয়ের মতো হুবহু লেখার চেষ্টা করতে হবে, কিচ্ছু করার নাই ভাই, এটার কোনো অল্টারনেট নাই, এটার কোনো বিকল্প নেই, বইয়ের মতোই লেখার চেষ্টা করতে হবে। কেমন? আচ্ছা, আমরা তাহলে এমসিকিউ দেখা শুরু করি। অনেকগুলো এমসিকিউ ভাই, এটা আমি যাই হোক এটা তাড়াতাড়ি দেখার চেষ্টা করব। আচ্ছা, আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটা? খুবই ইজি, যেগুলো খুব ইজি সেটা আমরা ধিপধাপ করে ফেলবো। হ্যাঁ, একদম টাইম নেওয়া যাবে না। আইনসভা, এবং আইনসভা হিসেবে আমাদের দেশে আছে পার্লামেন্ট। আইনের শাসন থাকলে ব্যক্তির স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, ট্রু। সরকার তার কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে, ধনী গরিব বৈষম্য দূর হয়। এটা তো আমরা একটু আগেই দেখলাম। এগুলো হচ্ছে সবই, এগুলো সব আসলে এসেছে থেকে আমাদের
সৃজনশীল না, সরি, অনুশীলনে যা দেখলাম, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সুখ শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, সেজন্য কোনটা প্রয়োজন? এর জন্য প্রয়োজন হচ্ছে আইন। রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন? নাগরিকের সুখ শান্তির জন্যই। কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব? সমাজে সাম্য প্রতিষ্ঠা করা, স্বাধীনতা, আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম আমরা কি বুঝলাম? যে আইন যদি না থাকে তাহলে স্বাধীনতা, সাম্য কোনোটাই হবে না। আইনের মূল কথা কোনটি? এই যে দেখছেন, বলছিলাম না তোমাদেরকে, বলছিলাম ভাইয়া যে এই যে আইনের মূল কথা কি? আইনের মূল কথা হচ্ছে আইনের চোখে সবাই সমান। এই যে এই টাইপের এমসিকিউগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে বইয়েরই একটা লাইন তার অর্ধেক অংশ আমার প্রশ্নে, বাকি অর্ধেকটা অপশন থেকে আমাদেরকে বের করতে হবে যে অ্যান্সার কোনটা হতে পারে। আচ্ছা, এটা তো আমরা একটু আগেই দেখলাম। আইন বলতে বোঝায়, আইন বলতে কি বোঝানো হয়? আইন বলতে বোঝানো হয় ব্যক্তি দ্বারা ব্যক্তির সম্পর্ক, মানুষের স্বাভাবিক আচরণ, সমাজ স্বীকৃত রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুন। সি হবে অ্যান্সার। কোনটি মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়? এটাও ইজি, আইন। সাধারণত আইনসভা কর্তৃক প্রণীত আইন কোন বিভাগ প্রয়োগ করে? এই যে কোন বিভাগ এই আইনটা প্রয়োগ করে? নির্বাহী বিভাগ এই আইনটা প্রয়োগ করে। কারণ আইন বিভাগকে আমরা কিন্তু আসলে দেখছি আইন সভায়, তারা আইনটা তৈরি করে, তৈরি করার পরে এই আইনটা মানুষ মেনটেন করছে কিনা, এই আইনটা পালন করা হচ্ছে কিনা, কিংবা এই আইনটা আসলেই মানুষের কাজে আসছে কিনা, আসলেই কি আইন মানুষের যে কথাগুলো বলে যে সবার অধিকার রক্ষা করবে সেটা করতে পারছে কিনা, এটা দেখে কিন্তু নির্বাহী বিভাগ। আইন কি? আইন খুব সিম্পলি হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধান। আইন মানুষের কোন ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে? বাহ্যিক কাজ। এই যে দেখছো, এটাও কিন্তু বইয়ের ডিরেক্ট লাইন থেকে আসছে। মানুষ আইন মান্য করে কেন? মানুষ আইন মেনলি মান্য করে কেন? যাতে শাস্তির ভয়, এটা হচ্ছে একটা মেইন কারণ। এই প্রশ্নগুলো তোমরা যদি একটু দেখো, এই প্রশ্নগুলোর আমার হাতের বাম সাইড অনুযায়ী এখানে তোমাদের সবখানে কিন্তু সব জায়গাতেই তোমরা খেয়াল করবা যে বোর্ড কোশ্চেন দেওয়া আছে, এবং এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনে এসেছে। স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে আইন। আইন স্বাধীনতার রক্ষা কবচ। আইন স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার রক্ষা কবচ হচ্ছে আইন। শাস্তির ভয়ে মানুষ কোনটা থেকে বিরত থাকে? অপরাধ। আইনের ইংরেজি প্রতিশব্দ কোনটা? ইংরেজি প্রতিশব্দ ল এসেছে কোথা থেকে? এসেছে ল্যাগ থেকে। ল্যাগ হচ্ছে আবার কোন ভাষা? ল্যাগ হচ্ছে ল্যাটিন ভাষা। কেন বলি যে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে? কারণ আমরা যখন ভাইয়া এমসিকিউ প্র্যাকটিস করতে চাই, অটোমেটিক এমসিকিউ প্র্যাকটিসের সময় আমাদের কিন্তু অটোমেটিক ভাইয়া এইসব রিভাইজ করা, রিভিশন করা হয়ে যায়। ল শব্দটা এসেছে কোথা থেকে? ল শব্দ এসেছে ল্যাটিন, ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ ছিল ল্যাগ। এই ল্যাগের অর্থ আবার কি? ল্যাগের অর্থ হচ্ছে স্থির। সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। এটা কে বলেছে? বলেছে এরিস্টটল। আইনের পেছনে থাকে ক্ষমতার অপব্যবহার, এটা তো হবে না। ক্ষমতার অপব্যবহার যাতে না হয় এই জন্যই তো আইন, তাই না? সাধারণ জনগণ, রাষ্ট্রীয় কর্তৃত্ব, নাগরিক সভ্যতা। এটার অ্যান্সার হবে রাষ্ট্রীয় কর্তৃত্ব। আইনকে ব্যক্তি স্বাধীনতার ভিত্তি বলা হয় কেন? আইন রাষ্ট্রীয়ভাবে কর্তৃক গ্রহণ করে বলে, ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে বলে, আইন সর্বজনীন বলে, আইন সমানভাবে প্রযোজ্য বলে। বি হবে অ্যান্সার, খুব ইজি। কোনটি আইনের বৈশিষ্ট্য? ব্যক্তিগত। ব্যক্তিগত আইনের একটা প্রকার, এইটা কিন্তু মাথায় রাখতে হবে ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য, প্রকার এসব একসাথে গুলিয়ে ফেলা যাবে না, আলাদা করতে হবে, আলাদা আলাদাভাবে অ্যান্সার করতে হবে। ব্যক্তিগত বলা যাবে না। আইনের বৈশিষ্ট্য কোনটা এখানে? দলীয় না, দলীয় বলতে কিছু হয়ও না। বিশেষ সম্প্রদায়ের, সেটাও না। আইনের বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন, মানে সবার জন্য সমান হতে হবে, এটাই আইনের বৈশিষ্ট্য। সমাজের সকল ব্যক্তি, কি কি অপশন দেওয়া? সমান ক্ষমতার অধিকারী। সমাজের সকল ব্যক্তি কি সমান ক্ষমতার অধিকারী হয়? এটা কি পসিবল? বলো, এটা পসিবল না, এটা অ্যান্সার না। সমান বয়সের অধিকারী না, আইনের দৃষ্টিতে ভিন্ন না, আইনের দৃষ্টিতে সমান। আইন বলতে বোঝায় যা মানুষের ভুল সংশোধন করে, ট্রু। সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত, মানে রাষ্ট্র অনুমতি দেয় এমন কিছু নিয়ম কানুন। 3, মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। 3টাই হবে অ্যান্সার। আইন তো মানুষের ভুল সংশোধন করে, আমি এখানে কি ভুল করলাম? আচ্ছা যাই হোক, এখানে যেহেতু দেওয়া তাহলে এই সি 2 ও 3ই অ্যান্সার হিসেবে লিখবা। যেটি ব্যতিরেকে, ব্যতিরেকে মানে হচ্ছে ছাড়া, যেটি ছাড়া কোনো বিধিবিধান আইনে পরিণত হয় না, এটা হচ্ছে রাষ্ট্রীয় অনুমোদন আর রাষ্ট্রীয় স্বীকৃতি 1 ও 2। আইনের মৌলিক বৈশিষ্ট্য হলো
আইন কর্তৃপক্ষের অনুকূলে তৈরি হয়, অনুকূলে মানে ফেভারে, কর্তৃপক্ষ বা যারা আইন প্রণয়ন করে তারা কি তাদের ফেভারে আইন প্রণয়ন করে, তাদের কোনটা ভালো লাগছে এই হিসাবে না, জনগণের কোনটা ভালো হবে এবং সেই সমাজে কি কি জিনিস মেনটেন করা হয় তার উপর ভিত্তি করে আইন তৈরি করা হয়। আইন সকলের ক্ষেত্রে সমান, এটা ট্রু। আইন রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হয়, এটাও ট্রু। তাহলে অ্যান্সার হবে সি। আইনের প্রধান বৈশিষ্ট্য প্রথা ও রীতিনীতির সমষ্টি, বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ, সময়ভেদে পরিবর্তনশীল। আবার আসছে ও রীতিনীতির সমষ্টি, বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ, সর্বজনীন, তিনটাই। জেবা কি করে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করেছে। এই আলোচনায় আমরা জানি এটা হবে আইন, কারণ মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে আইন। স্বাধীনতা, সাম্য কখনো মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে না, রেদার আইন যে আচরণটা নিয়ন্ত্রণ করে দেয় সেটার উপর ভিত্তি করে মানুষ তার স্বাধীনতা প্র্যাকটিস করে, তাই না? এটার বৈশিষ্ট্য আইন পরিবর্তনশীল, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত, সর্বজনীন, তিনটাই হবে অ্যান্সার। ওকে, অধ্যাপক হল্যান্ড আইনকে কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে ভাগ করেছে। এই সেম কাজ কিন্তু আর এম ম্যাকাইভারও করেছে। আর এম ম্যাকাইভারও কিন্তু আইনকে 2 ভাগে ভাগ করেছে। কি কি আইন আমরা পড়েছি ভাইয়া? জাতীয় আইন আর আন্তর্জাতিক আইন, তাই না? হল্যান্ড জাতীয় আইনকে আবার কি করেছে? 2 ভাগে ভাগ করেছে। ম্যাকাইভার জাতীয় আইনকে সেও 2 ভাগে ভাগ করেছে। এই আইনের উৎসের ভিত্তি, আইনের উৎসের কথা বলা হচ্ছে। আইনের উৎস আমরা কয়টা জানি? 6টা। আইনের উৎসের ভিত্তিতে আইন 6 রকমের। নিচের কোনটা আইনের উৎসের ভিত্তিতে আইন নয়? এইখানে আমরা প্রথাভিত্তিক, সাধারণ আইন, শাসনতান্ত্রিক আইন, আন্তর্জাতিক আইন, ব্যক্তিগত আইন দেওয়া। তার ভেতর ব্যক্তিগত আইন হচ্ছে প্রথার মধ্যে, উৎসের মধ্যে ব্যক্তিগত আইন পড়ে না। ব্যক্তিগত আইন হচ্ছে একটা ক্রাইটেরিয়া। ব্যক্তিগত আইন হচ্ছে আইনের একটা রকম। যত ধরনের আইন আছে তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তিগত আইন। 3 ধরনের আইন আমরা দেখেছি, তাই না? ব্যক্তিগত আইন হয়, আরেকটা কি হয়? প্রাইভেট ল, তারপর পাবলিক ল হয়, প্রাইভেট ল হয়, ইন্টারন্যাশনাল ল হয়। আইন সাধারণত কয় প্রকার? ক্রুশাল অ্যান্সার, 3 প্রকার: প্রাইভেট, পাবলিক, ইন্টারন্যাশনাল, যেটা মেইন অ্যান্সার। নাগরিকদের জন্য আইন প্রণয়ন ও প্রয়োগ করে কোনটি? আইন প্রণয়ন এবং প্রয়োগ করে কে? সরকার, সামরিক বাহিনী, সুপ্রিম কোর্ট, রাষ্ট্র। রাষ্ট্র আইন প্রণয়ন করে, মানে আইন তৈরি করে এবং প্রয়োগ করে। ডক্টর নাফিস ইমতিয়াজ একটা দেশের রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের আইন প্রয়োগ করবে? রাষ্ট্র পরিচালনার জন্য সে যে আইন প্রণয়ন করবে সেটা হচ্ছে সাংবিধানিক আইন। ফৌজদারি আইন কোন ধরনের আইনের অন্তর্ভুক্ত? ফৌজদারি আইন হচ্ছে ফৌজদারি আইনের বা সরকারি আইনের অন্তর্ভুক্ত। এটা জাস্ট একটা মানে ফাইজলামি অপশন, হ্যাঁ, যে ফৌজদারি আইন দেওয়া। রাষ্ট্রের বিচার বিভাগের কাজ চালানোর জন্য কোন আইন প্রণয়ন করা হয়? রাষ্ট্রের বিচার বিভাগের কাজ আমরা একটু আগে কি পড়েছি মনে করো, যে রাষ্ট্রের প্রশাসনিক কাজ ঠিকমতো ফাংশন করার জন্য এক ধরনের আইন আছে, প্রশাসন, তার মানে এটা হবে প্রশাসনিক আইন। বিচার বিভাগ প্রশাসনের আওতায় পড়ে। ও সরি, বিচার বিভাগের না এটা, সরি, এক্সট্রিমলি সরি ভাইয়া, এটা হবে ফৌজদারি আইন। ফৌজদারি আইনে বিভিন্ন অপরাধ যেটা একজন আরেকজনের সাথে করে সেটার বিচার করা হয়। ব্যক্তির স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিতকরণে কোন আইন প্রয়োগ করা হয়? এখানে ফৌজদারি আইন প্রয়োগ করা হয়। কোনো কারণে যদি ব্যক্তির অধিকার নষ্ট হয় কোন আইনের সাহায্যে সেটা রক্ষার ব্যবস্থা নেওয়া হয়? ফৌজদারি আইনের মাধ্যমে। শাসন বিভাগের সাথে সংশ্লিষ্টদের জন্য এটা কোন আইন? এটা প্রশাসনিক আইন। চুক্তি ও দলিল সংক্রান্ত আইন এটা আমরা কি জানি? এটা ব্যক্তি সম্পর্কিত আইন। আন্তর্জাতিক আইনের মাধ্যমে কি হয়? এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে এটাই নির্ধারণ করা হয়, দ্যাটস ইট। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারিত হবে আন্তর্জাতিক আইনের মাধ্যমে। যে আন্তর্জাতিক আইনে কি বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল লতে তারা কেমন বিহেভিয়ার করবে, কোন ধরনের সুবিধা তাদের নাগরিকদের দিবে, এইভাবে কিন্তু এই আন্তর্জাতিক আইনের মাধ্যমে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক সেটা আমরা বুঝতে পারি। আন্তর্জাতিক আইনের কার্যক্রম পরিচালিত হওয়ার নিয়ামক, নিয়ামক মানে হচ্ছে মেট্রিক্সটা কি? সমাজের সাথে সমাজের সম্পর্ক এসব কিচ্ছু না, এটা হবে সার্বভৌম কর্তৃপক্ষ। এই সার্বভৌম কর্তৃপক্ষ এই জিনিসটা কি? এই সার্বভৌম কর্তৃপক্ষ এটাই কিন্তু আসলে রাষ্ট্র। এখানে জাস্ট একটু তোমাদের কনফিউজ করার জন্য রাষ্ট্র না লিখে সার্বভৌম কর্তৃপক্ষ লিখছে, এইটাই, কঠিন কিছু না। সরকারি আইন প্রণয়ন করার উদ্দেশ্য ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা করা, ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করা, বিচার বিভাগের কাজ পরিচালনা, এটা হবে 2 ও 3 সি। ফৌজদারি আইনে যেসব ক্ষেত্রে প্রয়োগ হয়, আইন শৃঙ্খলা রক্ষায়, ব্যক্তির অধিকার নিশ্চিত করতে, দণ্ড হ্রাস করতে, 1 আর 2। আইনের অবর্তমানে অরাজকতাপূর্ণ হয়ে ওঠে অধিকার, সমাজ,
জীবন। আইনের অবর্তমানে, আইন যখন না থাকে, কোনটা অরাজকতাপূর্ণ হয়? সমাজ অরাজকতাপূর্ণ হয়, জীবন অরাজকতাপূর্ণ হয়, অধিকার অরাজকতাপূর্ণ হয় কি? অধিকার অরাজকতাপূর্ণ হয়। কিন্তু এখানে জীবন আমাদের অরাজকতাপূর্ণ হয় না। আইনের কারণে অধিকার বা সমাজ যদি অরাজকতাপূর্ণ হয়, এটা হচ্ছে মেইন কনসার্ন। এক্স আর ওয়াই দুইটা প্রতিবেশী রাষ্ট্র, আচ্ছা, তাদের যদি সমস্যা হয় সেটা আন্তর্জাতিক আইনে, যেহেতু রাষ্ট্রের মধ্যে ঝামেলা, এই আইনের মাধ্যমে বৈদেশিক সম্পর্কের নীতি নির্ধারণ হয়, পারস্পরিক বিরোধের সমাধান হয়, কিন্তু সাংবিধানিক আইন কিন্তু প্রণয়ন হয় না। সাংবিধানিক আইন কিন্তু আন্তর্জাতিক আইন থেকে আলাদা, পুরো একটা আলাদা ক্রাইটেরিয়া। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে বি, 1 ও 3। আইনের উৎস কয়টা? 6টা। প্রথা হচ্ছে দীর্ঘদিন যাবৎ সমাজে প্রচলিত নিয়ম। এই যে আবার দেখো, প্রথা দীর্ঘদিন যাবৎ সমাজে প্রচলিত নিয়ম, এটা বইয়ের একটা লাইন। এই লাইনের একটা অপশন তোমার কোশ্চেনে, আর একটা হচ্ছে তোমার অ্যান্সার। কত ইজি, তাই না? বই পড়লে সব কিছুই ইজি ভাইয়া। দীর্ঘদিনের চিরাচরিত প্রথা হচ্ছে আইনের উৎস। ব্রিটেনের সাধারণ আইন প্রথা থেকে এসেছে অনেকগুলো। ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ হচ্ছে কি? ধর্মীয় অনুশাসন এবং এই ধর্মগ্রন্থ, এটা আইনের অন্যতম উৎস। মিস্টার জেড মামলা সমাধানের জন্য বিচার বুদ্ধি দিয়ে রায় প্রদান করেছে। তাহলে এটা কিসের মধ্যে পড়বে? এটা ন্যায়বোধ, ন্যায় থেকে সে আইন প্রণয়ন করে সেটা অ্যাপ্লাই করেছে। আধুনিককালে আইনের প্রধান উৎস আইনসভা, পার্লামেন্ট। আইনের সবচেয়ে বড় উৎস কোনটা? আইনের সবচেয়ে বড় উৎস আইনের সবচেয়ে বড় উৎস হচ্ছে আইনসভা, যেটা মডার্ন স্টেট, আধুনিক রাষ্ট্রে ফলো করা হয়। আইনের গুরুত্বপূর্ণ উৎস কোনটা? আইনসভা। নতুন আইন তৈরি বা পুরান আইন সংশোধন, এটা হচ্ছে আইনসভা। আইনের উৎস বিচারকের রায়, ন্যায়বোধ। ফৌজদারি আইন ও দণ্ডবিধি, এটা আইনের বৈশিষ্ট্য বা আইনের রকমের মধ্যে পড়ে, কিন্তু উৎস না। তাহলে আনসার হবে বি, 1 ও 3। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের অধিকার প্রাপ্তির বা সকল নাগরিকের যে সম অধিকার বা সমান অধিকার থাকে, সমান অধিকার পাবে, এই ব্যাপারটাকে কি বলা হয়? আইনের দৃষ্টিতে এটাকে বলা হয় কি? আইনের অধিকার, আইনের শাসন, সামাজিকীকরণ, নাগরিক অধিকার। আইনের শাসন। আইনের শাসনের মূল তাৎপর্য কি? আইনের দৃষ্টিতে সকলে সমান। আইনের শাসন বলতে কোনটা বোঝায় এখানে? আইনের প্রাধান্য, আইন প্রয়োগের কঠোরতা, আইনবিদের শাসন, সামরিক শাসন। আইনের প্রাধান্য দেওয়া। আইনের শাসন অর্থ কি? আইনের প্রাধান্য মানে আইনকে গুরুত্ব দিতে হবে, রাষ্ট্র যে নিয়মগুলো দেয় তা মেনটেন করতে হবে, মানতে হবে। আইনের শাসন দ্বারা সুসম্পর্ক সৃষ্টি হয় কাদের? ধনী গরিব, সবল দুর্বল, ধন সম্পদ, একটাও না। বইয়ে এই লাইনটাও ডিরেক্ট দেওয়া, খেয়াল করছো? আমরা যদি বই ঠিক মতো পড়ি ভাইয়া, আমাদের কিন্তু অনেক এমসিকিউ হয় না, যে দেখার সাথে সাথে আয় হ্যাঁ সবই তো পারি। এটা কখন লাগবে তোমার পরীক্ষার হলে? যখন তুমি বই পুরোটা ঠিক মতো পড়ে ফেলবা। এখানে বইয়ে ডিরেক্ট লাইনটা দেওয়া, শাসক ও শাসিতের ভালো সম্পর্ক সৃষ্টি হয় আইনের শাসন দ্বারা। সো বইটা যারা পড়ছো তাদের কিন্তু কোনো প্যারাই হবে না এটা অ্যান্সার করতে। আইনের শাসনে কোনটা অনুপস্থিত? নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, এই তিনটা জিনিস থাকে, থাকে না অসাম্য। আইন সাম্য নিশ্চিত করে, তাই আনসার হবে সি। সামাজিক সাম্য, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সমাজ, স্থিতিশীল রাষ্ট্র, এটার জন্য কোনটা অপরিহার্য? আইনের শাসন। তোমরা কি একটা জিনিস দেখছো? এটা ভেবে আমার নিজের অনেক ভালো লাগতেছে যে আমি তোমাদেরকে বেশ কিছু জায়গা পয়েন্ট আউট করে দিয়েছিলাম না, যে এই সব জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন হয়, এইসব জায়গা থেকে এমসিকিউতে বোর্ড কোশ্চেন হয়। সেই সব জায়গায় কিন্তু খেয়াল করো আমাদের রিপিট হচ্ছে। এবং এই জায়গাগুলো, এই যে আমরা প্রায় দেখি না যে মানুষ এমসিকিউ প্র্যাকটিস করে, সিকিউ প্র্যাকটিস করে, বা এমসিকিউ সিকিউ আমরা কেন প্র্যাকটিস করবো ভাইয়া? এটার পারপাসটা কি? পারপাস একটাই ভাইয়া, তুমি যত প্র্যাকটিস করবা তুমি আসলে কোশ্চেন প্যাটার্ন জানতে পারবা। হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন যদি না জানো, পরীক্ষার হলের প্রশ্ন দেখে তোমার মনে হবে যে যা দেখি নতুন লাগে, কিচ্ছু বুঝতে পারবে না। তাই প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষার হলে তোমার প্যারা না হয়। আইন মানব জীবনের জন্য অপরিহার্য, এই লাইনটাও ডিরেক্ট দেওয়া। সভ্য সমাজের মানদণ্ড আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠা হলে সমান অধিকার লাভ করবে ধনী দরিদ্র, বিশৃঙ্খলাকারী, সবল দুর্বল, এর মধ্যে ধনী দরিদ্র আর সবল দুর্বল। আইনের শাসন প্রাধান্য থাকলে সম্ভব হবে সরকার ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকবে, ট্রু। জনগণ আইনের বিধান মানবে, এটাও ট্রু। সাধারণ লোকদের ধন সম্পদের চাহিদা কমবে, এটা আইনের দায়িত্ব না। আইনের অন্যতম উৎস ধর্মীয় অনুশাসন, ধর্মগ্রন্থ।
2 ও 3। জনমতের সাথে সঙ্গতি রেখে মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট রেখে, কানেকশন রেখে। বিভিন্ন দেশের আইনসভা আইনের অপব্যবহার করে না, নতুন আইন প্রণয়ন করে, ট্রু। পুরাতন আইন সংশোধন করে যাতে সেটাকে আবার ব্যবহারযোগ্য করা যায় সেটা করে। আনসার হবে সি, 2 ও 3। আইনের শাসনের অর্থ কেউ আইনের ঊর্ধ্বে নয়, ট্রু। ধনীরা আইনের ঊর্ধ্বে না, সবাই আইনের অধীন। 1 আর 3 হবে এটার অ্যান্সার। জনাব ক একজন নির্বাচিত প্রতিনিধি তার এলাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সে বিল উত্থাপন করে, পরে এই বিলটা পাশ হয়। আর জনাব খ উচ্চ আদালতের প্রধান, সে মামলা শাস্তি নির্ধারণের সময় প্রচলিত আইন যথেষ্ট না হয় নিজের বুদ্ধি ব্যবহার করে এই কাজটা করে। এখন ক যে বিল উত্থাপন করে তা আইনের কোন ধরনের উৎস? এই যে বিল উত্থাপন করা, এটা আইনের কোন ধরনের উৎস হিসেবে আমরা জেনেছি ভাইয়া? এটা কিন্তু খুবই সহজ। বিল উত্থাপন করা বা এই ধরনের কিছুকে আমরা আইনের আইনসভা, আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। আইনসভা কি করে আসলে? আইনসভা হচ্ছে এই যে উৎস হিসেবে আমরা যা দেখি, এখানে আইনসভায়ও কিন্তু যে আইন প্রণয়ন করতে চায় রাষ্ট্র, তারা আগে একটা বিল উত্থাপন করে, তারা আসলে সাজায় যে এইটা আইন হবে, এটা কেন হওয়া দরকার, এটা হলে কি উপকার হবে। এই সেম কাজটা আমরা জনাব কয়ের মধ্যে দেখেছি। ক্ষয়ের এই সিদ্ধান্ত প্রদান পদ্ধতি আইনের গুরুত্বপূর্ণ উৎস। কেমন উৎস এটা? এটা হচ্ছে ন্যায়ের ভিত্তিতে, তাই না? এখানে কি হয়, বিচারক নিজের বুদ্ধি প্রয়োগ করার সুযোগ পায়, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেওয়ার সুযোগ থাকে, যে কেউ এই রায় পরবর্তীতে অনুসরণ করতে পারে। তিনটাই। কোন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে? কোন স্বাধীনতা? সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী সীমার মধ্যে কাজ করা হচ্ছে স্বাধীনতা। একটা জিনিস খেয়াল করো, এই লাইনটা তোমার যে কোশ্চেনে দেওয়া, এই লাইনটা দেখলে কিন্তু তুমি অটোমেটিক স্বাধীনতার সংজ্ঞাটা কি সেটাও তুমি পেয়ে যাচ্ছ, তোমার মনে পড়ছে, তাই না? তাই এমসিকিউ ভাইয়া তুমি প্র্যাকটিস করলে তুমি দেখবে যে আসলে থ্রু আউট এমসিকিউ তোমার পুরো বইটাই রিভিশন করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেকেন্ড লেয়ারের একটা রিভিশন হিসেবে কাজ করা হচ্ছে এই প্র্যাকটিসগুলো। এখানে আর কি কি ইম্পর্টেন্ট আছে আমাদের একটু খেয়াল করো। আমরা এখানে দেখি কোনটি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে? স্বাধীনতা। স্বাধীনতার রূপ কয়টা? আমরা 5টা রূপ দেখেছি। রিমা এমবিবিএস পাশ করে ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করে, এটা কোন ধরনের স্বাধীনতা? ব্যক্তি স্বাধীনতা, যে সে কী করবে। ব্যক্তি স্বাধীনতা হচ্ছে নর্মাল ডিসিশন মেকিং, এটা অর্থনৈতিক স্বাধীনতা। যে স্বাধীনতা ভোগ করলে অন্যের কোনো ক্ষতি হয় না তাকে কি বলে? ব্যক্তিগত স্বাধীনতা। ধর্মচর্চা ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা। পারিবারিক গোপনীয়তা ও ব্যক্তি স্বাধীনতা। কোন স্বাধীনতা ব্যক্তির একান্ত নিজস্ব বিষয়? ব্যক্তি স্বাধীনতা। জীবন রক্ষা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? জীবন রক্ষা অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। এখানে সামাজিক স্বাধীনতা কেন দেওয়া? আচ্ছা ওকে, এখানে যেহেতু সামাজিক স্বাধীনতা দেওয়া, তার মানে হচ্ছে এখানে এটা মিন করার চেষ্টা করছে যে সামাজিকভাবে আমরা যে কাজগুলো করি সেটা আমাদের জীবন রক্ষার জন্য করি। ফাইন, সি হবে অ্যান্সার। বৈধ পেশা গ্রহণ করা কোন ধরনের স্বাধীনতা? এটা সামাজিক স্বাধীনতার মধ্যে পড়ে। ফারহান শহরে একখণ্ড জমি ক্রয় করে, সেখানে একটা বিল্ডিং তৈরি করে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করে, এটা কোন ধরনের স্বাধীনতা আমরা বলবো? এটা একটা মানুষের সামাজিক স্বাধীনতার মধ্যে পড়ে। জীবন ধারণের স্বাধীনতা সামাজিক স্বাধীনতা। সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্য সামাজিক স্বাধীনতা দরকার। নাগরিকরা কিসের জন্য অর্থনৈতিক অধিকার ভোগ করে? কিসের জন্য অর্থনৈতিক অধিকার ভোগ করে? যাতে বেকার জীবন দূর করতে পারে বা নিরাপদ জীবন লাভের জন্য বা আর্থিক। এই যে দেখছো আমি নিজেই কনফিউজড হয়ে যাইতেছি ভাই, কি একটা অবস্থা। খুব সিম্পলি, প্রত্যেকটা নাগরিক বা প্রত্যেকে অর্থনৈতিক অধিকার ভোগ করে কেন? অর্থনৈতিক অধিকার ভোগ করে যাতে তারা বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পেতে পারে। এই আর্থিক সুবিধা কিন্তু অনেক রকমের হতে পারে আবার, ঠিক আছে? এই আর্থিক সুবিধা কিন্তু অনেক রকমের হতে পারে। আচ্ছা, এরপর কোন স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না? কোন স্বাধীনতা না থাকলে অন্য স্বাধীনতা ভোগ করা যায় না? বইয়ে ডিরেক্ট দেওয়া, অর্থনৈতিক স্বাধীনতা। কোন স্বাধীনতার ফলে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্ব থেকে মুক্ত থাকে? এটা হচ্ছে জাতীয় স্বাধীনতা। একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের নিয়ন্ত্রণ মুক্ত মানে জাতীয় স্বাধীনতা।
প্রত্যেক স্বাধীন রাষ্ট্র ভোগ করে জাতীয় স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা হলো ধর্মচর্চা করা, পারিবারিক গোপনীয়তা রক্ষা করা, জীবন রক্ষা, সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা অ্যান্সার হবে 1 আর 2। সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত মানে সামাজিক স্বাধীনতার মধ্যে পড়ে জীবন রক্ষা, পারিবারিক গোপনীয়তা রক্ষা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ। সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ হচ্ছে কিসের মধ্যে পড়ে? সামাজিক স্বাধীনতা আর জীবন রক্ষা। 1 আর 3 হবে অ্যান্সার। বাংলাদেশ রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কেন দিচ্ছে? বাংলাদেশ রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, ট্রু। অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত, এটাও ট্রু। বাংলাদেশ তো পরাধীন না, তাহলে অ্যান্সার হবে 1 আর 2। যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না, এই উক্তিটি কার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। শুধুমাত্র এই ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে বিধায় আমাদের বইটা ভালো মতো পড়া উচিত। ভালো মতো বলতে লিটারালি ভালো মতো, কারণ তুমি ধরো পড়ছো, হ্যাঁ ভাই পড়ছি তো, কিন্তু পরে প্র্যাকটিস করো নাই, তুমি দেখা যাবে যে এটার অ্যান্সার হবে জন লক, তুমি লিখে রাখছো লাস্কি, হবস বা রুশো, তাহলে কিন্তু ভুল হবে। এটার অ্যান্সার জন লক। যেখানে আইন নেই সেখানে কি থাকতে পারে না? যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। স্বাধীনতার অভিভাবক হচ্ছে আইন। এই যে এখানে জনগণের ভোটে একজন নির্বাচিত হয়, এখানে কোন ধরনের সাম্য আমরা দেখি? এটা হচ্ছে রাজনৈতিক সাম্য, যে কাকে ভোট দিবে বা নির্বাচিত হবে, নির্বাচন করবে, নির্বাচিত হওয়ার অধিকার কোন ধরনের সাম্যের মধ্যে পড়ে ভাইয়া? রাজনৈতিক সাম্য। ভোট দেওয়ার অধিকার কোন ধরনের সাম্য? ভোট দেওয়ার অধিকার কোন ধরনের সাম্যের মধ্যে পড়ে? ভোট দেওয়ার অধিকার হচ্ছে রাজনৈতিক সাম্য, যে কাকে কে ভোট দিবে। যোগ্যতা অনুযায়ী কাজ ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ, এটা হচ্ছে অর্থনৈতিক সাম্য। প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং ন্যায্য মজুরি, প্রপার যে মজুরি সেটা পাবে। দেখো এটা দিনাজপুর বোর্ডে এবং ময়মনসিংহ বোর্ডে কিন্তু এসেছে, অলরেডি এসে গেছে। রহিমা বেগম একটা কারখানার শ্রমিক, মালিকপক্ষ তাকে পুরুষদের তুলনায় কম মজুরি দেয়। রহিমা বেগমের ক্ষেত্রে কোন সাম্যটা নাই? অর্থনৈতিক সাম্য। বেকারত্ব হতে মুক্তি লাভ অর্থনৈতিক সাম্যের মধ্যে পড়ে। বৈধ পেশা গ্রহণ হচ্ছে অর্থনৈতিক সাম্যের মধ্যে পড়ে। সাম্যের রূপের অন্তর্ভুক্ত সামাজিক সাম্য, অর্থনৈতিক সাম্য আর ব্যক্তিগত সাম্য, তিনটাই। ও দাগিয়ে দিই, নাহলে পরে বলবো যে ভাই এটা তো দাগার নাই, এটা কিভাবে অ্যান্সারে আসলো। আচ্ছা, মূলত সাম্য বলতে বোঝায় কোনো ব্যক্তি বা শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার অবসান, ট্রু। সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা, এটাও ট্রু। যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা ভোগ করা, এটাও ট্রু। এই তিনটেই কিন্তু ভাইয়া আমাদের বইয়ে যদি কখনো এই প্রশ্ন আসে যে সাম্যের বৈশিষ্ট্য, সাম্যের অন্যতম বৈশিষ্ট্য কিন্তু ভাইয়া এই তিনটা, অন্যতম বৈশিষ্ট্য এই তিনটা। রেজা ও অনিল বন্ধু, তারা একই জায়গায় বসবাস করে। রেজা ঈদুল ফিতর, ঈদুল আজহা বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে, অনিলও তার ধর্মীয় উৎসব ঠিকমতো উদযাপন করে। এটা কোন ধারণাকে নির্দেশ করে? এটা সাম্যের ধারণাকে নির্দেশ করে। একটি রাষ্ট্র যত সাম্য ভিত্তিক হবে সেখানে তত নিশ্চিত হবে। সেখানে কি নিশ্চিত হবে? সেখানে স্বাধীনতা নিশ্চিত করা যাবে, তাই না? গণতান্ত্রিক সমাজের ভিত্তি কি? গণতান্ত্রিক সমাজের ভিত্তি হচ্ছে আত্মসম্মান ও ভ্রাতৃত্ব, সচেতনতা, সততা, নিষ্ঠা, একটাও না, এটা হবে সাম্য ও স্বাধীনতা। গণতন্ত্রের ভিত্তিরূপে কাজ করে, সেম টাইপের প্রশ্ন, সাম্য ও স্বাধীনতা। সাম্য ও স্বাধীনতার মূল প্রতীক, সাম্য ও স্বাধীনতার মূল প্রতীক বলা হচ্ছে এখানে কোনটাকে? সাম্য ও স্বাধীনতার মূল প্রতীক হিসাবে আমরা দেখি রাজতন্ত্র, সার্বভৌমত্ব, গণতন্ত্র, একনায়কতন্ত্র। গণতন্ত্র। গণতান্ত্রিক সমাজের ভিত রচনা করে কোন দুটি গুরুত্বপূর্ণ উপাদান? গণতান্ত্রিক সমাজের ভিত রচনা করে আইন ও স্বাধীনতা। ও সরি, আইন ও স্বাধীনতা না, এটা হবে সাম্য ও স্বাধীনতা। সাম্য ও স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের ভিত রচনা করে। সমাজের ভেদাভেদ মানে বৈষম্য, ভেদাভেদ মানে হচ্ছে বৈষম্য বা ইনইকুয়ালিটি, এটা দূর করে কোনটা? এটা দূর করতে পারে সাম্য। সমাজের সুবিধাগুলো সকলে মিলে সমানভাবে ভোগ করতে হলে কি প্রয়োজন? সমাজের যতগুলো সুবিধা বা যত রকমের সুবিধা আমরা দেখি, এটা যদি সবাই মিলে ভোগ করতে চায় তাহলে আমাদের অবশ্যই সাম্য থাকতে হবে। ওকে, সাম্যের মধ্যে স্বাধীনতার মূল্য নিহিত। সাম্যের মধ্যে স্বাধীনতার মূল্য নিহিত, এটা দিয়ে বা এই লাইনটা দিয়ে আমরা আসলে কি বুঝি ভাইয়া? এটার মানেটা কি? আমাদের একটা জিনিস চেষ্টা করা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা
যখন পড়ব তখন আমরা একই সাথে পড়ার পাশাপাশি আমরা প্রপার অ্যান্সারগুলো করারও চেষ্টা করব, ঠিক আছে? না হলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এখানে বলা হচ্ছে সাম্যের মধ্যে স্বাধীনতার মূল্য নিহিত। নিহিত মানে এখানেই স্বাধীনতার মূল্য আছে। উভয়ের সহাবস্থান মানে একই সাথে অবস্থানে গণতান্ত্রিক সমাজের ভিত্তি এবং সাম্য ব্যতীত স্বাধীনতা কল্পনা করা যায় না। তাই বলা যায় সাম্য ও স্বাধীনতা পরস্পর পরিপূরক এবং সম্পূরক, মানে 1 আর 2 হবে অ্যান্সার। মেহেদী সাহেব নিয়মিত ভোট দেয়, সে কর্মজীবনে ঘুষ গ্রহণ করবেন না এবং দুর্নীতি করবেন না বলে ঠিক করেছে। এই যে ঘুষ গ্রহণ না করে চাকরি করার সিদ্ধান্ত কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত? এটা কিন্তু একটা মানুষের সামাজিক স্বাধীনতার মধ্যে পড়ে। আবার এখানে মেহেদী সাহেব নিয়মিত ভোট দেয়, তার মানে তার রাজনৈতিক স্বাধীনতা আছে। সে দুর্নীতি করবে না, তার মানে তার সামাজিক স্বাধীনতা আছে। তার মানে তার এখানে প্রতিফলন ঘটেছে দুইটা, 1 আর 3, এই দুইটা স্বাধীনতার। ওকে, ফাইনালি বেশ অনেকগুলো 100+ এমসিকিউ আমাদের শেষ, তাই না? এখন আমরা একটু আস্তে ধীরে শর্ট কোশ্চেন আর সিকিউ এইসব যদি দেখে ফেলি ভাইয়া, তাহলে আমাদের পুরো চ্যাপ্টার গোছানো হয়ে যাবে। আইন সর্বজনীন কেন ব্যাখ্যা করো। সর্বজনীন মানে সবার জন্য, তাই না? আইন সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত। আইন যেহেতু সমাজে স্বীকৃত এবং রাষ্ট্র থেকে অনুমোদন দেওয়া, তাই আইন সবার জন্য সমানভাবেই প্রযোজ্য এবং সবাই আইনের দৃষ্টিতে কিন্তু সমান। এই জন্যই বলা হচ্ছে যে আইন কি, এই জন্যই বলা হচ্ছে আইন সর্বজনীন। কেমন? এই একটা জিনিসই একটু খেয়াল করো, এই একটা জিনিসই আমরা যখন কি করতে যাব বলো তো, অনুধাবনমূলক প্রশ্ন লিখব, মানে খ অ্যান্সার করব, তখন আমরা কি করব, আমরা চেষ্টা করব 2টা প্যারা করার। ফার্স্টের প্যারায় আমরা এটা লিখলাম, আর সেকেন্ড প্যারায় আমরা বাকি 2টা লাইন লিখলাম, বা যদি আরেকটু বর্ণনা করতে হয় প্রয়োজন অনুসারে আরেকটু বর্ণনা করলাম। আমরা সৃজনশীল লেখার ক্ষেত্রে ভাই একটা জিনিস মাথায় রাখবো, যে আমরা সৃজনশীলগুলো লেখার সময় যত মার্ক, জ্ঞানমূলক একটা প্যারায়, অনুধাবন 2 মার্ক 2টা প্যারায়, গ 3 নাম্বার 3টা প্যারা, ঘ 4 নাম্বার 4টা প্যারা, এইভাবে প্যারা করে লিখলে টিচারদের চোখে পড়ে, টিচাররা তোমাকে ভালো মার্কস দিবে, এই চান্সটাও বাড়ে। সো এই জিনিসটা খেয়াল করতে হবে, ঠিক আছে? ন্যায়বোধকে আইনের অন্যতম উৎস বলা হয় কেন? এই ন্যায়বোধ জিনিসটা কি? ন্যায়বোধ হচ্ছে ওই যে বিচারক তার বিচার বুদ্ধি দিয়ে এই ন্যায়বোধ এটা প্র্যাকটিস করে, তাই না? বিচারক তার ন্যায় বুদ্ধি দিয়ে এটা প্র্যাকটিস করে। এখন এই যে ন্যায়বোধ, ন্যায়বোধ কেন আসলে আইনের অন্যতম একটা উৎস? বলা হচ্ছে আদালতে অনেক মামলা থাকে যেটা সমাধানের জন্য কোনো প্রপার আইন থাকে না। আদালতে অনেক মামলায় দেখা যায় সেটা সমাধান করার জন্য প্রপার কোনো আইন পাওয়া যায় না। সেই ক্ষেত্রে কি হয়, এই যে প্রপার আইন থাকে না, তখন বিচারকরা নিজেরা তাদের বিবেক দিয়ে সেই মামলার বিচার করে এবং পরবর্তীতে সেই তারা যে কাজটা করেছে সেটা কিন্তু আইনে পরিণত হয়। এই কারণে ন্যায়বোধকে আইনের অন্যতম উৎস বলে। আর কি কি উৎস আছে? প্রথা আছে, আইনসভা আছে, ধর্ম আছে, তাই না? এরকম আরও অনেকগুলো উৎস আছে। আমরা এসব খেয়াল করব, খেয়াল করে মাথায় মনে রাখার চেষ্টা করব, ভুলে গেলে হবে না ভাইয়া। আমরা এই ক্লাসটা এত কষ্ট করে করছি, যদি ভুলে যাই, খেয়াল না করি, তাহলে হবে বলো? রাষ্ট্র কিসের জন্য আইন প্রণয়ন করে? রাষ্ট্র যাতে প্রত্যেকটা নাগরিক খুব সিম্পলি সুখে শান্তিতে থাকে, যাতে তাদের সব ধরনের অধিকার নিশ্চিত করা যায়, যাতে স্বাধীনতা, তাদের সাম্য রক্ষা করা যায়, এই কারণেই আইন প্রণয়ন করে। এটাই আমরা গুছিয়ে লিখব। এই যে এখানেও দেখো, অনুধাবনমূলক লেখার সবচেয়ে ভালো ট্রিক কি? তুমি ফার্স্ট প্যারায় পারলে ডিরেক্ট অ্যান্সার লিখবা, বা ওইটার সাথে কানেক্টেড অ্যান্সার সেকেন্ড প্যারায় আমরা বড় করে বর্ণনামূলক করে লিখব। এখানেও সেম কাজ করা হচ্ছে। এখানে ফার্স্টের প্যারায় ডিরেক্ট অ্যান্সারটা দেওয়া, যে প্রত্যেকটা নাগরিক যাতে সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, এই জন্যই রাষ্ট্র আইন প্রণয়ন করে। সেকেন্ড প্যারায় এটা বর্ণনা করে দেওয়া। আইন বলতে কি বোঝায়? আইন বলতে কি বোঝায়, এখানে আমরা আইনের সংজ্ঞাটাই দেখি, যে আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এইখানেই ভাইয়া মজাটা। এখানে যদি আমাকে বলতো এরিস্টটল আইন বলতে কি বুঝাইছে, কিংবা হল্যান্ড আইন বলতে কি বুঝাইছে, তখন কিন্তু আমাকে তারা যেই সংজ্ঞাটা বা যেই আইডিয়াটা দিয়েছে সেটাই আমাদের লিখতে হতো।
এই যে বলছিলাম স্বাধীনতা ও সাম্য পরস্পর পরিপূরক, এই টাইপের কোশ্চেন আসবে, দেখছো আসছে। কারণ এই যে স্বাধীনতা, একটা রাষ্ট্রে কি দরকার, সব সুবিধা ভোগ করতে হলে স্বাধীনতা দরকার। তাই সাম্য মানে স্বাধীনতা, আবার স্বাধীনতা মানেই সাম্য, দুইটা একসাথে যদি না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র থাকে না। এবং সাম্য কিন্তু মানুষের মধ্যে যে ভেদাভেদ বৈষম্য সেটা দূর করে, এবং স্বাধীনতা এই কারণে সবাই প্র্যাকটিস করতে পারে এই বৈষম্যটা না থাকায়। আইনের বৈশিষ্ট্যগুলো লিখো। আইনের এখানে 3টা বৈশিষ্ট্য তুমি লিখবা, 2টা বা 4টাও লেখার চেষ্টা করবা। আইন প্রধান রীতিনীতি ও নিয়মকানুনের সমষ্টি, বাহ্যিক আচরণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, সবার জন্য সমান। আইনের উৎসস্থল হিসাবে অন্যতম উৎসস্থল হচ্ছে সংবিধান। এরকম অনেক ধরনের বৈশিষ্ট্য কিন্তু তুমি চাইলেই এই কনসেপ্টটা যদি ঠিকমতো পড়ে ফেলো ভাইয়া লিখতে পারবা, ঠিক আছে? ভয় পাওয়ার, টেনশন করার কোনো কারণ নাই। ওকে, নেক্সট। রাষ্ট্র সম্পর্কিত আইন বলতে কি বুঝো? এটা নামেই বোঝা যায় যে কিছু আইন যেটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত। বলা হচ্ছে রাষ্ট্র কর্তৃক প্রণীত ও বলবৎকৃত, বলবৎকৃত মানে ফিক্স করা নিয়মকানুনই হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত আইন। রাষ্ট্র পরিচালনা করতে নানা ধরনের আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হয়, এই আইনসভা বা পার্লামেন্টে এসব প্রণীত হয়। এটা এখানে 2 প্রকার আইন বলা হচ্ছে, ফৌজদারি আর প্রশাসনিক আইন। এখানেও খেয়াল করো রাষ্ট্র সম্পর্কিত আইন এই জিনিসটা কি, এই জিনিসটার সংজ্ঞা প্রথমেই দিয়ে দেওয়া। তুমিও কিন্তু ভাইয়া সেম কাজ করবা, যে একটা কোশ্চেনের ডিরেক্ট অ্যান্সার বা যেটা সংজ্ঞা সেটা একদম প্রথমে দিয়ে তারপরে বাকিটুকু অ্যান্সার করবা, ঠিক আছে? ফৌজদারি আইন কি? ফৌজদারি আইন খুব সিম্পলি সমাজে যাতে আইন শৃঙ্খলা রাখা যায়, শান্তি থাকে, ব্যক্তির অধিকার নিশ্চিত হয়, এই জন্য ফৌজদারি আইন এই যে এইসব কারণে যাতে মানুষের জীবন, সম্পত্তি, নিরাপত্তার হুমকি না হয়, যাতে কারো সেফটি নষ্ট না হয়, নিয়ম নীতি যাতে ঠিকঠাক থাকে, এই কারণেই এই ফৌজদারি আইন পালন করা হয়। আর প্রশাসনিক আইনটা কি ভাইয়া? প্রশাসনিক আইন হচ্ছে শাসন সংক্রান্ত বিধিবিধান, যেখানে বা যে আইনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনা, রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করা হবে, আর এসব প্রতিষ্ঠানে জনসেবা কেমন হবে, এবং এই যে এখানকার ব্যক্তিরা তারা তাদের কাজ কিভাবে গুছিয়ে করবে, জবাবদিহিতা করবে, এই জিনিসগুলো এনশিওর করা হয় প্রশাসনিক আইনে। আন্তর্জাতিক আইন বলতে কি বোঝায়? এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকেই বলা হয় আন্তর্জাতিক আইন। এক রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন সেটাকেই বলা হচ্ছে আন্তর্জাতিক আইন। এইখানে দেখো, এখানেও কিন্তু সেম কাজ, ডিরেক্ট এক লাইনে ফার্স্টে সংজ্ঞাটা দিয়ে দিয়েছে। এই কারণেই বলা হয় ভাইয়া পরীক্ষায় বেশি কিছু লিখতে হয় না, মেইন অ্যান্সারটা যদি তুমি লেখো তুমি দেখবা যে প্রপার মার্ক পেয়ে যাচ্ছ। হ্যাঁ, অনেক সময় তো তোমরা হইতেছে শুধু উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এটাই লিখতে থাকো। বিভিন্ন রাষ্ট্র পরস্পরের সাথে কেমন আচরণ করবে, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে কেমন আচরণ করবে, এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের সাথে কেমন আচরণ করবে, আন্তর্জাতিক সমস্যার সমাধান কিভাবে হবে, এসব কিন্তু আন্তর্জাতিক আইনে হয়। প্রয়োজনীয়তাতেও আমরা সেম জিনিসগুলো লিখে দিব। আইনের উৎস 6টা: প্রথা, ধর্মীয় অনুশাসন, আইনবিদদের গ্রন্থ, বিচারকের রায়, ন্যায়বোধ, আইনসভা। প্রথা কি? প্রথা খুব সিম্পলি হচ্ছে অনেকদিন ধরে যেই আইডিয়াগুলো একটা সমাজে প্র্যাকটিস করা হয় সেটাই হচ্ছে প্রথা বা নিয়মকানুন, যেটা একটা সমাজে অনেকদিন ধরে চলমান থাকে। রাষ্ট্র সৃষ্টির পূর্বে আইন ছিল না, তখন প্রথার মাধ্যমে মানুষ তাদের আচরণ নিয়ন্ত্রণ করা হতো। রাষ্ট্র সৃষ্টির পর যেসব প্রথা রাষ্ট্র কর্তৃক অনুমোদন লাভ করে সেগুলোকে আইনে পরিণত করা হয়েছে। যুক্তরাজ্যের অনেক আইনই কিন্তু প্রথার উপর ডিপেন্ড করে সৃষ্টি হয়েছে। ধর্মকে আইনের অন্যতম উৎস বলা হয় কেন? এই যে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ধর্ম মানুষের লাইফকে নানাভাবে প্রভাবিত নিয়ন্ত্রণ করে আসছে। এই যে মুসলিম হিন্দু সম্প্রদায়ের বিবাহ, উত্তরাধিকার আইন, এসব ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এছাড়া ধর্মীয় অনুশাসন কিন্তু কালক্রমে প্রায়ই দেখা গিয়েছে আইনের অনুশাসন হিসেবে মানুষ মেনে চলেছে। তাই ধর্মকে আইনের অন্যতম উৎস বলা হয়ে থাকে। ধর্ম সমাজ জীবনকে এই যে ধর্মীয় আইনের মাধ্যমে সুশৃঙ্খল করে। আইনবিদদের গ্রন্থ থেকে কিভাবে আইনের উৎপত্তি হয়, এখানে 2টা বইয়ের কথা বলা হয়েছে, তাই না? ডাইসির দ্য ল অফ দ্য কনস্টিটিউশন আর ব্ল্যাকস্টোনের হচ্ছে কমেন্টারিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড। লজ অফ ইংল্যান্ড মানে ইংল্যান্ডের আইন নিয়ে। এইখানে আইনবিদদের এই বই, এটা আইনের উৎস হয় কিভাবে? যখন তারা কোনো ধরনের সমস্যায় পড়ে, যারা বিচার কাজ করেন তারা যখন কোনো সমস্যায় পড়েন তখন তারা এইসব থেকেই তাদের যে প্রপার অ্যান্সার বের করার কথা বা ক্রাইটেরিয়া বের করার কথা সেটা তারা বের করতে পারে।
বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়? ওই যে নিজের বিচার বুদ্ধির উপর ভিত্তি করে যে রায়টা দেয় এটা পরবর্তীতে আইনে পরিণত হয়ে যায়। মানুষ আইন বিরোধী কাজ বা অপরাধ থেকে বিরত থাকে মেনলি কী কারণে? শাস্তির জন্য, শাস্তির ভয়, তাই না? কারণ আইনের সংজ্ঞাটা কি বা আইনের আসল বৈশিষ্ট্য কী? যে আইন এইভাবেই তৈরি করা যাতে মানুষজন সমাজের নিয়মকানুন মেনে চলে, খারাপ কাজ থেকে বিরত থাকে এবং তার বাহ্যিক আচরণ যাতে কন্ট্রোল করা যায়। এই জন্য কিন্তু মানুষ আসলে আইন বিরোধী কাজ বা অপরাধ থেকে বিরত থাকে। আইনের অনুশাসন বা আইনের শাসন গুরুত্বপূর্ণ কেন? ন্যায় বিচার এবং শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠা, এটা হচ্ছে মেন রিজন। আর এছাড়া সেকেন্ডারি রিজন হিসাবে আইন যদি না থাকে তাহলে নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, সাম্য কিছুই থাকে না। তাই সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এই জন্য আইন দরকার। একটা জিনিস এই পুরোটা টাইম তোমরা যদি খেয়াল করো ভাইয়া, এখানে যতগুলো লাইন, যতগুলো ওয়ার্ড, একটা ওয়ার্ডও বিশ্বাস করো ভাইয়া বইয়ের বাইরে না। প্রত্যেকটা লাইন আমাদের বইয়ে আছে, এই লাইনগুলোকেই লেখা হচ্ছে, তাই না? কারণ তুমি যখন বইটা ঠিকমতো পড়বা তখন বইয়ের লাইনগুলো তুমি যদি লেখার চেষ্টা করো তুমি দেখবা যে টিচারেরও সেটা মাথায় থাকবে, তোমার নিজের জন্য লেখা ইজি হবে। কিন্তু তুমি যদি বানিয়ে লেখার চেষ্টা করো দেখবা যে তুমিও কনফিউজ, টিচারও কনফিউজ, মার্কটা আর দিবে কিসে? স্বাধীনতা বলতে কি বোঝায়? অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাটাই হচ্ছে স্বাধীনতা। তার মানে স্বাধীনতা এমন একটা পরিবেশ যেখানে সবাই সবার অধিকার ভোগ করতে পারে। ওই যে প্রকৃত অর্থ স্বাধীনতা কি, ওই সেম সংজ্ঞাটাই দেওয়া হচ্ছে এখানে। অর্থনৈতিক স্বাধীনতা কি? যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ, উপযুক্ত পারিশ্রমিক লাভ করা, এই দুটো কন্ডিশনই হচ্ছে আসলে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা। এবং আর্থিক সুবিধা লাভ করার জন্যই মানুষ অর্থনৈতিক সুবিধা বা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করতে চায়। এই স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না। সমাজের অন্য শ্রেণীর শোষণ থেকে মুক্ত থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন। এই যে সমাজের অন্য শ্রেণীর শোষণ থেকে মুক্ত থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন, লাস্ট লাইনে যেটা সেটা দিয়ে আবার আরেকটা প্রশ্ন হয়ে গেছে, দেখেছো? এই কারণে কিন্তু ভাইয়া প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট ভাইয়া। যে কোনোটা থেকে তুমি হুট করে দেখবা যে প্রশ্ন হতে পারে। ওকে, এরপর একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। এখানে এখানে বলা হচ্ছে নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে, অর্থনৈতিক স্বাধীনতা এই কারণে প্রয়োজন। এইখানে জাতীয় স্বাধীনতা দ্বারা কি? জাতীয় স্বাধীনতা হচ্ছে যে স্বাধীনতার কারণে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্ব মুক্ত থাকে, সেটাই জাতীয় স্বাধীনতা। যেমন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এবং অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে, অন্য রাষ্ট্রের ইন্টারফারেন্স থেকে মুক্ত। বাংলাদেশের এই যে এই অবস্থা, এটাই হচ্ছে জাতীয় স্বাধীনতা, যার কারণে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকে। আইন সাম্যকে সার্থক করে, কারণ আইনের মাধ্যমে অসাম্য দূর হয় এবং আইন কি করে? সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অসাম্য দূর করতে পারে। যেমন এইখানে কিছু মজার জিনিস, ইনফরমেশন যেটা তোমাদের বইতে নাই সেটা দেওয়া, যে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দেখা গিয়েছে আইনের মাধ্যমে বর্ণবাদ নিষিদ্ধ হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশে আইনের মাধ্যমে খনিজ সম্পদের উপর জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং দূর করা হয়েছে ধনী দরিদ্রের পাহাড় সম ব্যবধান। এইভাবে আইন সাম্যকে সার্থক করে। আইন ও স্বাধীনতা সম্পর্ক বিরোধী নয় বরং ঘনিষ্ঠ। কেন ভাইয়া? কারণ আইন তোমাকে কন্ট্রোল করে, স্বাধীনতা তোমাকে যা ইচ্ছা তাই করার সুযোগ দেয়, কিন্তু কারো হার্ম হবে এরকম কিছু করতে বলে না। তাই আইন এবং স্বাধীনতা একটা আরেকটাকে আসলে মানুষ কেমন আচরণ করবে, কতটুকু স্বাধীনতা প্রয়োগ করবে সেটা ফিক্স করে দেয়। ঠিক আছে? আইন ও স্বাধীনতার এই উক্তিটা, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই, করেছে জন লক। সে বলেছে আইনের স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। আমাদের বাঁচার স্বাধীনতা, আইন আছে বলে আমরা সকলে বাঁচার স্বাধীনতা ভোগ করি। আইনের কর্তৃত্ব নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তির স্বাধীনতা ভোগের ক্ষেত্রে বাধা চলে যায়। এই জন্য বলেছে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই। আইন ও স্বাধীনতা সম্পর্ক একটু আগে আমরা যেটা দেখেছি সেটাই আমরা লিখবো। আর সাম্য বলতে কি বোঝায়? সাম্য বলতে আমরা মানুষে কোনো ধরনের ডিফারেন্স, ভেদাভেদ থাকবে না, সকলের সমান মর্যাদা লাভ করবে। এখানে দেখো, এখানেও কিন্তু ডিরেক্ট অ্যান্সারটা দেওয়া। এরপরে কি দেওয়া? এরপরে হচ্ছে আমরা সাম্যের যে বড় একটা সংজ্ঞা পড়েছি সেই সংজ্ঞাটা দেওয়া। ঠিক আছে? সো এই জিনিসগুলা এখানে শর্ট কোশ্চেন বলি, অনুধাবনমূলক বলি, যাই বলি না কেন ভাইয়া, এই প্রত্যেকটা জিনিস তুমি যদি একটু খেয়াল করো, বইয়ের বাইরে কিচ্ছু লেখা হয় না। বইয়ের বাইরে বিশ্বাস করো ভাইয়া এখানে একটা বর্ণও লেখা হয় না। সো বইটা ঠিকমতো পড়ো, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে।
সাম্য বলতে এমন সামাজিক পরিবেশ বোঝানো হচ্ছে যেটা ব্যক্তি বা শ্রেণীর জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধার বন্দোবস্ত রাখে না, মানে কেউ স্পেশাল প্রায়োরিটি পাবে সেটা হবে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ লাভ করবে এবং সবাই সমান সুবিধা ভোগ করবে এবং নিজেদের যে স্কিল সেটার বিকাশ ঘটাবে। সাম্য প্রতিষ্ঠার প্রয়োজন যাতে কারো ভেদাভেদ না থাকে, এটা বেসিক আনসার। সাম্য হচ্ছে 6 রকমের, যেটা আমরা বই থেকে পড়লাম। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, স্বাভাবিক, আইনগত আর ব্যক্তিগত। ওকে, হ্যাঁ, একটা বড় দীর্ঘশ্বাস। আমাদের এতক্ষণ ধরে বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে যে আমরা এমসিকিউ শর্ট কোশ্চেন দেখছি। এখন আমরা একদম ফাইনালি কি পড়ব? বলো তো? এখন আমরা দেখবো তাহলে সিকিউ, ঠিক আছে? এখন আমরা সিকিউগুলো একটু গুরুত্ব দিয়ে দেখে ফেলবো। সিকিউ দেখার পরে আমাদের আপাতত ক্লাসটা শেষ হয়ে যাবে, প্যারাটা শেষ। আচ্ছা, ফার্স্ট সিকিউ 1, ছক 1। মানুষের কোনো ব্যবধান না করা, নেই ধনী দরিদ্রের মধ্যকার পার্থক্য, সঠিক পেশা ও স্বাধীন মতামত দেওয়া ও জয়ী হওয়া। আচ্ছা, ছক 2 এ সমাজ স্বীকৃত রাষ্ট্র কর্তৃক অনুমোদিত, এবং বি কারো কর্মে বাধা সৃষ্টি না করে সীমার মধ্যে কিছু করা। তাহলে এ কি? এ হচ্ছে আইন। আর বি কি করে? বি কারো কাজে বাধা না দিয়ে সীমার মধ্যে কিছু করে। তাহলে এটা কি হবে? বি হবে তাহলে স্বাধীনতা। বি হবে স্বাধীনতা। আচ্ছা, এর নিয়ন্ত্রণ আছে বলে সবাই বি ভোগ করতে পারে, মানে আইনের নিয়ন্ত্রণ আছে বলে সবাই বি ভোগ করে। এ ব্যক্তির বাহ্যিক দিক এবং বি ব্যক্তির সীমাহীনতাকে নিয়ন্ত্রণ করে। এ ব্যক্তির যে বাইরের দিক, বাহ্যিক দিক মানে ভাইয়া বাইরের দিক, বাইরের যে দিকগুলো আছে সেটাকে নিয়ন্ত্রণ করে, আর ব্যক্তির সীমাহীনতাকে নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক আইন কাকে বলে? ওই যে আন্তর্জাতিক আইন আমাদের কি কি কাজ করে? আন্তর্জাতিক আইনের মাধ্যমে একটা দেশের সাথে দেশের সম্পর্ক, একটা দেশের নাগরিকের সাথে আরেকটা দেশের নাগরিকের সম্পর্ক, আর কোনো বিরোধ মীমাংসা করা হয়। আইনের শাসন বলতে কি বোঝায়? ওই যে সবাই সমান, এটাই আমরা লিখে দিব। ছক 1 যে বিষয়টির বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে, এটা হচ্ছে সাম্য, তাই না? মানুষের ব্যবধান করে না, সাম্য। ছক 2 এ ও বি মানে আইন এবং স্বাধীনতার মধ্যে যে গভীর সম্পর্ক আছে সেটা আমরা বিশ্লেষণ করব। বইয়ে যে আমরা ডিরেক্ট লেখা দেখেছি না ভাইয়া, যে আইন এবং স্বাধীনতার কি সম্পর্ক, এটা যদি তুমি একটু মাথায় রাখতে পারো ভাইয়া, তাহলেই ব্যাস খেলা জমে গেছে, বুঝো নাই? ডিরেক্ট তুমি লিখে দিতে পারবা, কোনো প্যারা হবে না। আচ্ছা, সিকিউ 2, জনাব এ ধরো একটা লোক, সে কি করে? সে হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও পরিবেশ ভোগ করে। আচ্ছা, পরিবেশ, হ্যাঁ, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও পরিবেশ ভোগ করে। এখন এখানে আমরা কি দেখব? সে খেয়ালও রাখে যাতে অন্যের ক্ষেত্রে ওইসব ভোগ করতে বাধা না হয়ে দাঁড়ায়, কারণ কতগুলো নিয়ম নীতির মাধ্যমে এগুলো ঠিক করে দেওয়া হয়েছে। এই নিয়মগুলো যদি কেউ না মানে তাহলে শাস্তির বিধানও রাখা হয়েছে, তাই শাস্তির ভয়ে এসহ সকলের নিয়মগুলো মেনে চলে। অর্থনৈতিক সাম্য কাকে বলে? এই যে অর্থনৈতিক সাম্য মানে হচ্ছে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স যে থাকে। আইনকে সর্বজনীন বলা হয় কেন? কারণ আইন সবার জন্য সমানভাবে ফাংশন করে। এর ভোগকৃত বিষয়টির সাথে সুযোগ সুবিধা ও পরিবেশ ভোগ করে কোন বিষয়টি মিল রয়েছে? এইটা হচ্ছে স্বাধীনতার। আর উদ্দীপকের নিয়মগুলোর সাথে পাঠ্য বইয়ের কোন বিষয়টি মিল রয়েছে? উদ্দীপকের বিষয় কি কি ভাইয়া? পাঠ্য বইয়ের আমরা এর ভোগকৃত বিষয়টি সম্পর্কে বুঝতে পারি, আবার একই সাথে শাস্তির বিধান আছে কোথায়? আইনের কথাও আমরা দেখতে পারি। তাহলে এই দুইটা আমরা এখানে লিখে দিয়ে যদি এক্সপ্লেন করি তাহলে আমরা ভালো মার্ক পেয়ে যাব। ওকে, জনাব সাম্মাম সাদিক একটা সরকারি অফিসার, নির্বাহী কর্মকর্তা, সবসময় তার দায়িত্ব পালন করে সততার সাথে, কোনো প্রকার অবৈধ কাজকে সে প্রশ্রয় দেয় না, মতামত প্রকাশে তার পূর্ণ স্বাধীনতা আছে, কেননা তিনি বিশ্বাস করে আইনের অনুশাসন, স্বাধীনতা ও সাম্যের সংরক্ষক। এই সাম্য, এই জিনিসটার অর্থ কি? সাম্য মানে হচ্ছে সমান, তাই না? এইটার অ্যাকচুয়াল যে অর্থটা সেটা ঠিক মতো লিখলেই হবে। আইন সর্বজনীন কেন একটু আগেও দেখলাম। সাম্মাম সাদিক আইনের অনুশাসন মেনে চলার পিছনে কি কি ধারণা কাজ করছে? আইনের অনুশাসন মেনে চলার পিছনে মেইনলি যে শাস্তির ভয় সেটা একটা, তারপরে সমাজের শৃঙ্খলা রক্ষা, এরকম আরও অনেকগুলো আমরা ব্যাখ্যা করে দিব। আর জনাব সাম্মাম সাদিকের অফিসে আইন ও স্বাধীনতার সমন্বয় ঘটেছে। তার অফিসে আইন এবং স্বাধীনতা এই দুইটার সমন্বয় বা অ্যাডজাস্ট হয়েছে, এটা কি তুমি একমত কিনা? কারণ এখানে কি হয়, এখানে সে আইনও মেনে চলে, আবার স্বাধীনতা, তারা মতামত প্রকাশের স্বাধীনতা প্র্যাকটিস করে। তাহলে এটার আনসার কি হবে ভাইয়া?
দুইটাই আছে, উত্তরের সপক্ষে মানে উত্তর তোমারটা কেন সঠিক বা তুমি কেন মনে করো, এখানে দুইটাই আছে, এটা নিয়ে তোমাকে লিখতে হবে জাস্ট। খুবই সিম্পল, খুবই সিম্পল। ঠিক আছে, ওকে, শেষ। উফ, ফাইনালি শেষ। আমরা তাহলে প্রায় 30 প্লাস শর্ট কোশ্চেন, 120 প্লাস এমসিকিউ, 3টা সিকিউ দেখলাম, পুরো চ্যাপ্টার শেষ করলাম। খুবই লম্বা একটা ক্লাস হয়তো বা তোমাদের অনেকের কাছে লাগবে, কিন্তু বিশ্বাস করে ভাইয়া এই ক্লাসটা যদি একটু কষ্ট করে দেখে ফেলতে পারো, যাদের যাদের বিশেষ করে কনফিউশন আছে এই চ্যাপ্টার নিয়ে, তুমি দেখবা এই ক্লাসের পরে তোমার সব কনফিউশন শেষ হয়ে যাচ্ছে। কেমন? অলরেডি একটা লম্বা সময় আমরা ক্লাস নিয়েছি, বেশি কথা বললে এখন তোমরাও বিরক্ত হবা। রিকোয়েস্ট করবো ভাইয়া, যত যাই হোক বেশি দিন নাই, বইটা, মূল টেক্সট বইটা ভালো মতো পড়ো। কেমন? তোমাদের সবার এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। এসএস ফিউচার স্কুলের আজকের এই ওয়ান শট ক্লাসটা, সিভিক্সের এই ওয়ান শট ক্লাসটা এখানে শেষ হচ্ছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ এই লম্বা ক্লাসটা করার জন্য। অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ থাকবে এসএসসি পরীক্ষার জন্য। এসএসসি পরীক্ষা ভালো মতো দাও, নার্ভাসনেস কাটিয়ে ওঠো, টেনশন করো না ভাইয়া, টেনশন করার কিছু নাই। পরীক্ষার আর কিছুদিন আছে, এই কিছুদিন প্রপারলি সময় দিয়ে কাজে লাগাও। কেমন? আল্লাহ হাফেজ সবাইকে।